বা 24/7 ঠিক আছে চলেন যাই আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি অফ পেজ এসইও বা লিংক বিল্ডিং অথবা ব্যাক লিংক হ্যাঁ আচ্ছা অফ পেজ এসইও মানে কি যদি এক কথায় বলতে চাই প্রমোশন করা এক্স্যাক্টলি যে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট বা তার ওয়েবসাইটের সার্ভিস প্রোডাক্টের বাইরে যে তার ওয়েবসাইটের বাইরে যে অন্য কোনো ওয়েবসাইটে যে প্রমোশন করাকে ব্যাক লিংক অথবা লিংক বিল্ডিং এই কথাটা বলা হয় বা এটা বলা হয় আচ্ছা যদি আমি একটু রিকল করি যে লিংক দুই প্রকার আমরা জানি এক্সটার্নাল লিংক আছে ইন্টারনাল লিংক অথবা ইনবাউন্ড অথবা আউটবাউন্ড লিংক ব্যাক লিংক কত প্রকার কয় টাইপের দুই প্রকার একটা নো ফলো আচ্ছা নো ফলো ব্যাক লিংক কি পেইড নাকি নন পেইড আর নো ফলো ব্যাক লিংকে কোনো লিংক জুস অথবা র্যাঙ্ক জুস পাস হয় না ডু ফলো ব্যাক লিংক কি পেইড ডু ফলো ব্যাক লিংক অলওয়েজ পেইড এই ক্ষেত্রে র্যাঙ্ক জুস অথবা লিংক জুস পাস হয় আচ্ছা আমরা কি র্যান্ডমলি যে কোনো ওয়েবসাইটে যে ব্যাকলিংক করতে পারবো নাকি কিছু জিনিস দেখার পর বুঝে তারপর অবশ্যই কজ আমি যখন ব্যাকলিংক করছি কোনো কারণে তার ওয়েবসাইটে যদি নো ফলো ব্যাকলিংক করে থাকি সেই ক্ষেত্রে তার যদি ওয়েবসাইটে পেনাল্টি হয় তাহলে আমার প্রবলেম আছে কি নাই নো ফলোতে নাই বাট ডু ফলো দিলে আছে না এটার জন্য অবশ্যই আমরা ব্যাকলিংক করার আগে কি করব অনেকগুলো স্ট্রাকচার দেখব তার ওয়েবসাইটকে আমি বিলিভ করতে পারতেছি কিনা স্প্যাম স্কোর দেখব অনেক কিছু দেখার পর যে আমি ব্যাকলিংক করব আচ্ছা এতটুকু আমরা ক্লিয়ার হ্যাঁ সো অনেক টাইপের ব্যাকলিংকের মধ্যে অ্যানকর টেক্সট আমাদের ক্লিয়ার অ্যানকর টেক্সট মানে হচ্ছে লিংক এটাকে বলা হচ্ছে লিংক তো ডিফারেন্ট টাইপসের মধ্যে ব্যাকলিংক করা হ্যাঁ নরমাল থিং চিন্তা করবো লিংক করাই হচ্ছে ব্যাকলিংক ঠিক আছে কিন্তু ওইটা নরমাল লিংক হচ্ছে বিষয়টাকে নরমাল লিংক বলছে হাইপার লিংক আর এটা যেহেতু ওয়েবসাইটের প্রমোশনের ক্ষেত্রে ব্যাকলিংক বলতেছি ওভারঅল কাজ তো লিংকই করা সেম প্রসিডিউরে এরকম তো তারপর হচ্ছে না ডু ফলো লিংক হচ্ছে প্রত্যেকটা ব্যাক লিংকই ডু ফলো হয়ে যাবে যদি কিনা আমি নো ফলো ট্যাগ না দেই হ্যাঁ কিন্তু আমরা নো ফলো ট্যাগ দিয়ে দিব ওটা আমি দেখাই দেবো আপনাদের বলা হচ্ছে না র্যাঙ্ক ম্যাথের একটা ভিডিও দিব আমি র্যাঙ্ক ম্যাথের কোনো কিছু বলা হয়েছিল র্যাঙ্ক ম্যাথ আমি দেখায় দিব ঠিক আছে অ্যানালিটিক্সের ক্লাসের পরপরই বা অ্যানালিটিক্সের ক্লাসের আগে কজ আমরা ইউজড এসইওর দ্বারা পারি যদি আমরা র্যাঙ্ক ম্যাথেরও দেখে যাই যদি আমাদের মডিউলে নেয় বাট আপনাদের এখন এমন না যে শিখতেই হবে ভিডিওটা একবার দেখে রেখে দেন কখন ইন ফিউচারে যদি কাজ আসে ওয়ার্ডপ্রেসের দ্বারা দুই ওয়েতেই হবে আমরা যেন না আটকাই যেরকম কাজ হোক আমরা করে দিতে পারবো এরকম যেন টেন্ডেন্সি থাকে আচ্ছা তো তারপর যদি একটু আসে যে আমরা ব্যাকলিংকস করার ক্ষেত্রে এই সকল থিংসগুলোকে দেখব দেখে বোঝার চেষ্টা করবো তার ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করবো কি করবো না আচ্ছা আমরা প্রিভিয়াস কিছু ব্যাকলিংক দেখেছি ব্লগ কমেন্টিং প্রোফাইল ব্যাকলিংক কোয়েশ্চেন অ্যান্সার ব্যাকলিংক আর্টিকেল ডিরেক্টরিটা আমরা দেখবো ডিরেক্টরি সাবমিশন যেটা তারপর হচ্ছে যদি আমরা বলি গেস্ট পোস্টিংটা দেখা হয়নি আমরা ব্লগ আর আউটরিচ দেখেছি রিসোর্স পেজ লিংক বিল্ডিং এই কয়টা আমরা দেখেছি আচ্ছা এই কয়টার মধ্যে এই দুইটা থিংস পেইড হইতে পারে যদি সে চায় আচ্ছা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে গেস্ট পোস্টিং আচ্ছা আগে একটু যদি বলি যে আচ্ছা বলেন তো যে আমরা ব্লগ কমেন্টিং শিখেছি আর একটা ক্লায়েন্ট আপনাকে বললো তুমি আমার 50টা ব্লগ কমেন্ট করে দাও আমার কতক্ষণ সময় লাগবে সে আমাকে টাইম দিল ধরেন 48 আওয়ার্স ইনাফ হবে কি ইনাফ হবে না ইনাফ হবে আবার 5 দিনও ইনাফ হবে না যদি আমার কাছে লিস্ট থাকে যে কোন কোন ওয়েবসাইটে তার নিশ অনুযায়ী হ্যাঁ সে নিশ দিল যে আমারটা হচ্ছে ফুড সে নিশ দিল বেবি সে নিশ দিল কসমেটিক্স বা বিউটি কেয়ার আইটেমস আমার কাছে যদি ওই নিশ ওরিয়েন্টেড আমার লিস্ট থাকে আমি 2 ঘন্টায় করে দিয়ে দেবো আর যদি লিস্ট না থাকে 50টা ব্যাকলিংক করতে আমার 5 দিনও খুব কম হয়ে যাবে তার নিশ অনুযায়ী সো আমাদের এই ইন্ডাস্ট্রির কথা যদি বলি ব্যাকলিংকের ক্ষেত্রে যার কাছে যত লিস্ট আছে অ্যাসেট হচ্ছে এটা যার কাছে যত রিসোর্সেস আছে প্রত্যেকটা নিশের এগেন্সে সে তত রিচ সে তত বেশি ব্যাকলিংক করতে পারবে বুঝতে পেরেছি বিষয়টুকু আচ্ছা আর এখানে একটা প্রসিডিউর বলেছিলাম যেখানে আমরা যদি 10 জন হই 10 জনের আলাদা আলাদা পছন্দের নিশ আলাদা আলাদা 100টা করে লিস্ট বের করেছে তো সেক্ষেত্রে একজন আরেকজন গ্রুপ যখন হোমওয়ার্ক সাবমিট করতেছি একজন আরেকজনকে দিয়ে কিন্তু আমরা ক্রস করে ফেলতেছি বুঝতে পারতেছি এখন এমন তো না যে আমারটা যদি আজিজুল স্যারকে দেয় বা আজিজুল স্যারটা যদি সুকেন্দ্র স্যারকে দেয় তাহলে প্রবলেম আছে ক্লায়েন্ট প্রত্যেকবার সেম আসবে এক ওয়েবসাইটে আমি 10 জন ক্লায়েন্টেরটাই করতে পারবো কোনো ইস্যুস নেই এই ক্ষেত্রে একজন আরেকজনের ক্ষেত্রে কি করবো চেঞ্জ করে ফেলবো এরকম আচ্ছা এখন ব্যাকলিংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যেটার কাজ পাবো দুইটা একটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন আর ওর থেকেও বেশি কাজ পাবো গেস্ট পোস্টিং শুধুমাত্র এই সার্ভিসটা দিয়েই মানে যদি মনে করেন শুধু এই কাজটাই আমি করবো $400 থেকে $500 আর্ন করা পসিবল বাট মোটিভেশন এটা হচ্ছে পরবর্তী যে যখন আমার কাছে হাতে থাকবে 1-2 হাজার লিস্ট আমার কাছে আছে 10-20টা নিশ আমার কাছে আছে নিশ রিলেটেড তখন আমার কাছে ব্যাকলিংক আছে ইজিলি করে দেবো
হ্যাঁ, আর গেস্ট পোস্টিংটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, সবচেয়ে বেশি মজা পাবেন এটা করে, আমার পার্সোনালি বলা। সো আমি একটু বলার চেষ্টা করবো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে। সো গেস্ট পোস্টিং মানে কি বুঝতেছি, কেউ একজন বলে মনে করেন তো এখানে মানে কি বুঝতেছি, জাস্ট এই কথাটার মিনিং বের করি। গেস্ট পোস্টিং, গেস্ট মানে কি অতিথি কাইন্ড অফ, ঠিক আছে। পোস্টিং মানে যে পোস্ট করে, অর্থাৎ গেস্ট হিসেবে আমি অন্য কোনো ওয়েবসাইটে যে আমার কন্টেন্ট পোস্ট করব, আমি কিছু পোস্ট করব, এটাকে বলা হচ্ছে কি গেস্ট পোস্টিং। বুঝতে, অন্য ওয়েবসাইটে যে আমি পোস্ট করব এটাকে বলা হচ্ছে হ্যাঁ এই সেই নিশ ওরিয়েন্টেড অন্য কোনো ওয়েবসাইটে যে আমি গেস্ট আকারে পোস্ট করে আসবো, তো গেস্ট হিসেবে পোস্ট করতেছে গেস্ট পোস্টিং, জাস্ট এতটুকু এখন বুঝি। আচ্ছা, কিভাবে করব, ধরেন একটা জায়ান্ট একটা সাইট আছে, ধরেন এদিকে সবার আছে, সাইড স্যারের একটা সাইট আছে, ওনার একটা সাইট আছে, সবার আমাদের একটা করে সাইট আছে। নিশ ওরিয়েন্টেড মিললো কার সাথে, আবু সাইদ স্যারের সাথে। আমি তার একটা মেল পাঠালাম যে XYZ ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি এই দেখেন গেস্ট পোস্টিং এ এরকম একটা ফরম্যাট, যে ভাই আমার তো আপনার সাথে তো আমার নিচটা রিলেটেড, আপনি তো ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করেন যেগুলো খুব ফেথফুল আর খুব মানে কি বলে হেল্পফুল। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমিও আমার এরকম রিলেটেড ওয়েবসাইট আছে যেখানে আমারও কন্টেন্ট আছে। সো আই উড লাভ টু যে আপনি যদি আমাকে সুযোগ দেন অ্যাজ এ গেস্ট হিসেবে আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করতাম। পোস্টটাকে আমি কিন্তু কন্টেন্ট দিব, ওই কন্টেন্টটা প্রপার দেওয়ার পর 1000 ওয়ার্ডের, সাইড স্যার বলে আপনি আমাকে তাহলে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট দেন। ওই 1000 ওয়ার্ডের জন্য তার জন্য কিন্তু আমার একটা কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্ট লেখার পর কন্টেন্টটা তাকে দিয়ে, কন্টেন্টের নিচে কি করব, আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো। তার ওয়েবসাইটে কিন্তু আমার কন্টেন্ট পাবলিশ হচ্ছে, অথরে কিন্তু আমি, নিচে কিন্তু লিঙ্ক আমার। বিষয়টা বুঝতে পারতেছি? আচ্ছা, এভাবে করে সে কিন্তু তার দ্বারা আমি এই জিনিসটা করতে পারি, এভাবে ব্যাকলিঙ্কটা হয়। এখন এই ক্ষেত্রে গেস্ট পোস্টিং মানে কন্টেন্ট ম্যান্ডেটরি, গেস্ট হিসেবে পোস্ট মানে কন্টেন্ট আমার দিতে হবে, সে রিকোয়ারমেন্ট আমাকে বলে দেবে। এর এগেইনস্টে এখন সাইড স্যার আছে, পেজে আমি কিছু কন্টেন্ট দিব, আমার লিংক দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কন্টেন্টটা দিব, হ্যাঁ এবং লাস্টে আমার লিংকটা দিয়ে লিংক দিয়ে দেব। ধরেন এতটুকু পর্যন্ত আমার কন্টেন্ট, এইখানে আমি লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে নো মোর ফ্রম, এখানে এসে পড়ো, আর আমার ওয়েবসাইটে লিংক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ক্লিক টু নো মোর গেল। এখন এখন কথা হইতে পারে স্যার আমি অ্যাক্সেস পাবো কিভাবে, আমি কি এমন হবে যে ওয়ার্ড ফাইলে দিয়ে দেবো, সে বসিয়ে দেবে? এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের রিকোয়ারমেন্টস থাকে, আর যদি আমাকেও বলে পোস্ট করতে ইস্যুস নেই, সে কিন্তু আমাকে লিমিটেড অ্যাক্সেস দিবে। আমরা অ্যাক্সেস দিতে পারি অথর, এটা সে আমাকে অতটুকু অ্যাক্সেস দিবে যতটুকু আমি করতে পারবো পোস্ট করার পারপাসে, কারণ অন পেজ তো সে করে দিবে না। আমি কন্টেন্ট দিচ্ছি, স্যারকে আমি বলবো যে আমি অন পেজ বসে বসে করবো, তার কথা পুরো কমপ্লিট করে দাও, কিন্তু কন্টেন্টটা আমাকে একবার দেখায় নাও, এরকম হচ্ছে বিষয়টা। এখন এটার এগেন্সে সাইড স্যার চাইলে কি করতে পারে, দুজনকে পাইছি আমি, সাইড স্যার আর রাজীব স্যার, দুজনের সাথে নিচ ওরিয়েন্টেড, কথাটা বুঝি। একজন বলছে শুধু কন্টেন্ট দিলে হবে, আরেকজন বলছে কন্টেন্টও দিবা প্লাস $20 দিবা, হতেই পারে। এখন এটা আমার কোনো ধরনের হেডেক আছে, আমি আমার ক্লায়েন্টকে বলবো যে সে কন্টেন্ট চাচ্ছে, ক্লায়েন্ট জানে যে গেস্ট পোস্টিংয়ে কন্টেন্ট লাগে, এখন আলাদাভাবে $20 যাচ্ছে, ক্লায়েন্টও জানে যে ডু ফলো ব্যাকলিংকে পেইড, আর গেস্ট পোস্টিং সবচেয়ে হাই প্রোফাইল ব্যাকলিং, মানে হাই ব্যাকলিং গেস্ট পোস্টিংটা, গেস্ট হিসেবে যেটা পোস্ট করা হয়, ক্লায়েন্ট এই বিষয়ে অ্যাওয়্যার আছে যে পেইডে। তখন বলেন তো ক্লায়েন্ট আমাকে এক একটা লিঙ্কের জন্য কত টাকা দিতে পারে আনুমানিক, এক একটা লিঙ্ক করার জন্য? আহামরি বেশিও না, আবার জিনিসটা কমও না, কজ মোটামুটি ভালো। আমি চার্জ করেছিলাম আরও 3 বছর আগে, এখনো কাজ করে খুব কম। না 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 না, $13 করে। কিন্তু $13 করেই আপনি চিন্তা করেন, আপনাকে সে তো 1-2টা লিঙ্ক করতে বলবে না, সে 50টা লিঙ্ক দাও, সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কিন্তু রিফার করবে, এরকম হচ্ছে বিষয়টা। আমার সে লিস্ট থাকলে আমার 3 দিনের কাজ শুধু এটা গেল। এখন $20 করে যে আপনাদের দুজনকে আমার দিতে হবে, এই $20টা কে দিবে বলেন তো? এটা কি আমার সার্ভিসের মধ্যে? ক্লায়েন্ট। আমি আমার টাকা আলাদা নিব, $13। ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট দিচ্ছে আরো $20 করে ওয়েবসাইটের জন্য। কন্টেন্ট, এখন আমি ক্লায়েন্টকে বলছি কন্টেন্ট দাও, ক্লায়েন্ট বলছে তুমি লিখে দাও, ওকে, কন্টেন্টের জন্য আমাকে আলাদা কি করতে হবে, চার্জ করতে হবে। কন্টেন্ট হয় আমি লিখবো নাহলে লেখাবো, ক্লায়েন্ট যদি বলে আমি কন্টেন্ট দিতেছি, ওকে, আমি জাস্ট পাবলিশ করতেছি বিধে আমার $13 পার লিঙ্কে, এর বাইরে। আরেকটা বিষয় হচ্ছে, এখন আজিজ স্যার টাকা চাইছে, সাইজ স্যার টাকা চায় নাই, কিন্তু আমি বলছি দুইজনই চাইছে $20 করে, আমি চাইলে একজনেরটা দিব একজনেরটা দিব না, এরকম। বাট এটা করা উচিত না। হ্যাঁ, আমরা যদি লয়ালিটি রাখি, দেখবেন একটা টাইমে সাকসেস স্লোলি আসছে, বেটার আসছে। আমরা যদি একটু বিট্রে করার চেষ্টা করি তাহলে প্রবলেম। এটা আমার পার্সোনালি প্রেফার করা, অনেকে করে, আমার ফ্রেন্ড জোনেরও কিছু কিছু করে, কিন্তু এটা উচিত না। আপনি প্রয়োজনে ক্লায়েন্টকে যখন আপনি লয়ালিটি রেখে যখন বুঝাই দিচ্ছেন, তুমি 5টা ওয়েবসাইটে চাইছে, 3টা ওয়েবসাইটে চায় না, তখন আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করেন যে আমার এই পেমেন্টের বাদেও তো আমি কিছু অ্যাকসেপ্ট করি, বিকজ আমি তো চাইলে এটা বলতে পারতাম, তখন ক্লায়েন্টেরও তো একটা মাইন্ডসেট আছে, সে আপনাকে আলাদাভাবে দেখ, এরকম হচ্ছে বিষয়টা। সো বিষয়টুকু বুঝতে পেরেছি গেস্ট পোস্টিংটা কি, কিভাবে করব। আচ্ছা,
এখন যেটা বলতেছিলাম যে গেস্ট পোস্টিং এর কথা যেহেতু বুঝলাম যে কন্টেন্ট লিখলাম সবকিছু করলাম, হ্যাঁ সবকিছু করলাম কন্টেন্ট লেখার পর, এখন আমার নিশ ওরিয়েন্টেড যদি না হয় তাহলে কি লাভ হবে না লস হবে? কঠিন লস হবে। হ্যাঁ, এখন আমি এত কিছু বললাম যে আমরা ওয়েবসাইটে লিস্ট করবো, গেস্ট পোস্টিংটাকে পুরোপুরি বুঝতে পেরেছি তো? হ্যাঁ, এটা ডিমান্ড প্রচুর। আমি বলেছিলাম না যে ইসের মধ্যে আমাদের এই পুরো এসইওর মধ্যে এমন ইন্ডিভিজুয়াল টপিক দিয়ে আর্ন করা পসিবল, ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টপিক দিয়ে। 4টা পিলারের মধ্যে অফ পেজকে একটা পিলার, তাহলে বুঝতেছি বিষয়টা। মানে এটা বলার রিজন হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, প্লাস যদি কাজ করে মজা পায় এমনও মার্কেট আছে শুধুমাত্র এটা নিয়েই কাজ করতেছে, বাট তার এই কাজ প্রচুর, দ্যাটস বিকজ তার অন্য থেকে হাত দেওয়া লাগতেছে না এরকম। এই দেখেন এখানে যদি গেস্ট পোস্টিং আমি কথাটা লিখি, বা গেস্ট পোস্ট, সে 249টা কাজ করেছে। পার ব্যাকলিংকের জন্য গেস্ট পোস্ট কত নিচ্ছে? $15, $30, $50, $285। আই উইল ডু মান্থলি ওয়েবসাইট অফ পেজ এসইও, মানে মান্থলি তুমি আমাকে হায়ার করে ফেলো, $300 করে দেবে, আমি বাকিটা বুঝে নেব। এরকম হচ্ছে বিষয়টা। ডিএ 550-90 কি বুঝতে চাচ্ছে যে আমি যে ওয়েবসাইটগুলোর লিস্ট আছে আমার কাছে ওগুলোর ডিএপিএ হচ্ছে 50 অ্যাবোভ, 90 অ্যাবোভ, ওই ওয়েবসাইটের লিস্ট আমার কাছে আছে, তুমি চাইলে আমাকে কাজ দিতে পারো। বিষয়টা হচ্ছে এরকম। $100 করে নিচ্ছে ডিএ 60-90, অর্থাৎ ডোমেইন অথরিটি, আমি যে ওয়েবসাইটের লিস্ট আমার কাছে যেগুলো আছে ওগুলোর ডিএ কত? 60 থেকে 90। বিষয়গুলো এরকম। হ্যাঁ, সো বুঝতে পেরেছি বিষয়টুকু। না, কানেকশন না থাকলেও আমার কাছে লিস্ট থাকলেই হবে, লিস্ট আছে, আমি কথা বলবো। এখন কথা হইতে পারে যে এরকম মেল গেলে কি স্যার আসলে কি রেসপন্স করে কিনা? করে। অনেক গেস্ট পোস্টিং এর ওয়েবসাইট আছে, কারণ একটা জায়ান্ট ওয়েবসাইট যখন দাঁড়ায় যায় তখন সে থিঙ্ক করে যে আমার ওয়েবসাইটে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আসতেছে, সে 100টা নিয়ে যাক, 10,000 নিয়ে যাক, কোনো ইস্যুস নেই। সে ফ্রিতে কি কি পাচ্ছে? পার ব্যাকলিংকের জন্য একটা করে কন্টেন্ট লাগতেছে, সে $20 করে তো পাচ্ছেই, $40, $50 চাচ্ছে, কন্টেন্টও পাচ্ছে। তার ওয়েবসাইটটাকে ভারী হচ্ছে না, ফ্রি কন্টেন্ট পাচ্ছে। একটা কন্টেন্ট লেখাই দিয়ে তো 1500 টাকার মতন, 2000 টাকার মতন লাগে বাংলাদেশি টাকা বুঝে। এখন দেখেন, এখন যখন সে কন্টেন্ট লেখাচ্ছে এমন কিন্তু না যে আমাকে বলছে এই 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 কন্টেন্ট দাও, আমি চোখ বন্ধ করে চ্যাটজিপিটি থেকে নিয়ে দিতে দেবো না, সে অ্যাকসেপ্টই করবে না। তাকে ফুল টু দিতে হবে, হিউম্যানাইজ করে, রিডেবিলিটি চেক করে, কপিরাইটের ইস্যু নাই, কন্টেন্টের প্লেসমেন্ট সব কিছু করে তার থেকে অ্যাপ্রুভ নিয়ে তারপর সে পাবলিশ করতে দেবে। সে একটা কন্টেন্ট বা $20 জন্য কি সে তার ওয়েবসাইটকে রিস্কে ফেলবে? কখনোই কিন্তু ফেলবে না। হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন পেজ করতে বলবে, অন পেজ এসইও, সেটাও সে করতে পারে, ইস্যুস নেই। কারণ কিছু কিছু ক্লায়েন্ট হতেই পারে কিছু কিছু ওয়েবসাইট সে অ্যাক্সেস দিবে না, সে বলবে তুমি আমাকে পেমেন্টটা পরে দাও, আগে আমি কন্টেন্টটা পাবলিশ করে নিই। আমরা তখন বলবো আচ্ছা ঠিক আছে, আমি কন্টেন্ট দিলাম, তুমি ফার্স্টে এটা পাবলিশ করো, দেন আমি তোমাকে পেমেন্টটা দিব। অলরেডি তো হাফ দিয়ে দিছি, কন্টেন্টটা দিয়ে দিছি, এরকম হচ্ছে বিষয়টা। হ্যাঁ, এটা গেল। এটা দেখেন এই যে এখানে মেলটা এরকম ভাবে আছে যে গেস্ট পোস্টিং মেল ফর সাবজেক্ট আই ওয়ান্ট টু পাবলিশ কোয়ালিটি গেস্ট পোস্ট অন ইউর ওয়েবসাইট। কোয়ালিটি গেস্ট পোস্ট মানে কোয়ালিটি কন্টেন্ট দিতে যাচ্ছে আমি। আচ্ছা, ডিয়ার স্যামি বা XYZ, আই হোপ ইউ অল আর ওয়েল অ্যান্ড লিভ এ গুড লাইফ। আচ্ছা, ইউ অলওয়েজ পাবলিশ গুড কোয়ালিটি কন্টেন্টস অন ইউর ওয়েবসাইট, মানে আমি তাকে বলছি তুমি কিন্তু সবসময় ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট দাও, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু পাবলিশ কোয়ালিটি কন্টেন্টস ফর ইউর রিডার্স। আমি তোমার ইউজার্সের জন্য একটা কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছি, প্লিজ সেন্ড মি ইউর রিকোয়ারমেন্টস ফর পাবলিশিং কন্টেন্ট টু ইউর ওয়েবসাইট। আমি এত কথা বলছি কারণ গেস্ট পোস্ট করে দেখি ওই ওয়েবসাইটের লিস্ট নামটা আমার লিস্টে আছে। আমি ডিরেক্টলি বলছি আমি একটা কোয়ালিটি কন্টেন্ট লিখে তোমার রিকোয়ারমেন্ট যাও, মানে কি তুমি কত টাকা পয়সা চাও বা কি রিকোয়ারমেন্ট, এগুলো আমাকে পাঠাও, দেন আমরা পরবর্তী ধাপে যাই। এরকম করে মেলটা পাঠাবো। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, লাস্ট ক্লাসে রিসোর্স পেজ লিঙ্কিং দেখেছি না? রিসোর্স যারা শেয়ার করতেছে ব্যাকলিংকের ক্ষেত্রে, রুবাই আপু বলেন তো রিসোর্স পেজ লিঙ্ক বিল্ডিং কি? সার্চ কনসোলের ক্লাসে ছিলাম না, ব্যাকলিংকে ভুলে গেছি। আচ্ছা, সো রিসোর্স পেজ ইমেল ফরম্যাটটা হচ্ছে আই ওয়ান্ট টু লিস্ট মাই আর্টিকেল অন ইউর ওয়েবসাইট বা কন্টেন্ট, কোনো ইস্যুস না, সেমই। হ্যাঁ, যে হে ড্যাশ আই রিসেন্টলি রিসার্চ অ্যাবাউট টপিক্স অ্যান্ড আই ফাউন্ড ইউর কন্টেন্ট ড্যাশ ইউআরএল, অর্থাৎ আমি যে সার্ভিসটা দিচ্ছি সেই রিলেটেড তুমি রিসোর্সেস দিচ্ছ আর কি। ইউ প্রোভাইড লট অফ রিসোর্সেস, আই লাইক ইট, আই হ্যাভ এ সিমিলার কন্টেন্ট। আমার ওয়েবসাইট দিয়ে দেবো যে দেখো তুমি যে রিসোর্স শেয়ার করতেছো এটার সাথে আমার নিশ মিলতেছে, আমার ওয়েবসাইটও এটার উপর বেস করা। ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান চেক ইট আউট, হোপ ফর দ্য বেস্ট।
তারপর সে আমার ওয়েবসাইটে দেখে তারপর সে বলবে আচ্ছা ঠিক আছে আমি রিসোর্সে তোমারটা অ্যাড করে দিব, তুমি আমাকে XYZ দাও। এরকম হচ্ছে বিষয়টা। সো বুঝতে পেরেছি বিষয়গুলো? আচ্ছা, প্রপারলি বুঝতে পেরেছি সবাই? আশিক ভাই বুঝতে পেরেছে? মোটামুটি কেন, চিকন চুকন বুঝতে না, জাস্ট কিডিং। না না, এখানে বুঝে যেতে হবে, তাহলে তো প্রবলেম ফেস করব। কেন এখানে যদি না বুঝতে পারে আমাকে জিজ্ঞেস করলে আমি আবার রিপিট করতে পারতেছি, ভিডিওতে রিপিট করতে পারবো? এখানে প্রপার বুঝে যেতে হবে, পরে বাসায় যে ভিডিও দেখে মুখস্থ করব। বাসায় ভিডিও দেখে বোঝার জন্য না, এখানে বোঝার জন্য আসে। ভিডিও দেখে বুঝতে হলে তো আপনার অনলাইন ব্যাচে ভর্তি হতেন, এত কষ্ট করে এখানে আসতে হইতো। এখানে প্রপারলি বুঝবো, কোনটা বুঝি নেই বলবো। এটা বলি, শুধু এটা বলি, প্রথম না, গেস্ট পোস্টিংটা বলি। আচ্ছা, এই বিষয়টা আপনি তাহলে ভিডিও দেখেন, ঠিক আছে? তারপরে এগুলি একটু বোঝার চেষ্টা করব, এখান থেকে বুঝে যাব, সবাইকে বলছি এখান থেকে বুঝে যাব। আচ্ছা, সো এখান থেকে যদি দিলাম, দেওয়ার পর এখন একটা কোয়েশ্চেন হইতে পারে না যে আমি সবকিছু বুঝতে পারলাম, আমার কাছে লিস্ট কোথায়? ঠিক না, লিস্ট তো আমার লাগবে। আমরা না এই যে দেখেন সার্চ টার্মগুলো এখানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, প্রিভিয়াসলিও ছিল। অ্যাজ পার সেম আমরা কি করব, এখান থেকে জাস্ট এটা কপি করব, কথা বুঝিয়ে এখান থেকে কপি করব, করার পর সার্চ বারে এসে এখানে আসব, আসার পর এখানে কি বলতেছে, ইওর কিওয়ার্ড, আমার কিওয়ার্ড অথবা নিশ, যে কোনো একটা ধরেন, যে কোনো একটা নিশ বা কিওয়ার্ড বলেন। ওয়াশিং মেশিন না, নিশ এটা ওয়াশিং মেশিন হলো না, এটা প্রোডাক্ট হলো, ব্লেন্ডার প্রোডাক্ট। ওই নিশ হলো কি আমার কিচেন অ্যান্ড ডাইনিং বা এরকম, হ্যাঁ এরকম টাইপের। ধরেন আমরা ফুড টাইপের কিছু নেবেন, যেহেতু আমরা ওয়াশিং মেশিন বা হোম ডেকোরে আসছি, ফুড টাইপের কিছু যদি নেই, ধরেন ফুড কথাটা লিখলাম, হয় নিশ বা কিওয়ার্ড একটা লিখলেই হবে। লেখার পর এখানে যদি আসি, এই দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট একটা জিনিস সিমিলার কমন দেখতে পাচ্ছেন, একটা জিনিস কোনো কিছু বলেন তো, কিছু কমন আছে? এক্স্যাক্টলি, রাইট ফর আস, রাইট ফর আস, রাইট ফর আস, রাইট ফর আস। প্রত্যেকটা ওয়েবসাইট নিজেই বলে দিচ্ছে আমাদের জন্য লেখো, আমাদের জন্য লাখ, আমাদের জন্য। আমাদের কাছে লিস্ট এসে পড়ছে না চোখ বন্ধ করে, ইজিলি। না না না, মানে আমার এই টার্মসটার জন্য ওরা র্যাঙ্কে আসছে, অর্থাৎ তাদের ওয়েবসাইটের মধ্যে ধরেন এখানে আসলাম, এটা কি একটা ফুড ট্যাঙ্কের সাইট না? বাট যদি আমি তাদের foodtank.com এ আসি, দেখেন দুইটাই কিন্তু সেম, বাট একটা ইস্যুস আছে। এই ওয়েব পেজটা দেখলাম, হ্যাঁ এই দেখেন রাইট ফর আস এখানে আসছে, এটা কি সেম পেজ? এটা কিন্তু আমার হোম পেজ। অর্থাৎ তাদের প্রত্যেকজনের ওয়েবসাইট কিন্তু বেটার, তাদের একটা পেজ করা আছে যে পেজের মধ্যে রিকোয়ারমেন্টস দেওয়া আছে, যে আমাদের জন্য লেখার জন্য বা রাইট ফর আসের জন্য কি কি রিকোয়ারমেন্টস। বুঝতে পেরেছি? এই দেখেন, এই যে চাচ্ছি শো করতেছে, মানে বলে দিচ্ছে যে আমাদের এখানে লেখা যায়, রাইট ফর আস মানে আমাদের জন্য লেখো, রিকোয়ারমেন্টগুলো পড়ে চলে যাও, এরকম। এই দেখেন আবার নিউজে যদি চলে যাই ওপেন, তখন আমি হোম পেজে চলে যাবো। ওদের হোম পেজ কিন্তু এটা ফুড রিলেটেড, বাট তাদের প্রত্যেকজনের ওয়েবসাইটে একটা পেজই ক্রিয়েট করা আছে, যে সেখানে মেল দেওয়া আছে, রিকোয়ারমেন্টস। এই দেখেন এই দেখেন সাবমিশন গাইডলাইন্স, কি কি লাগবে সব সে আমাকে বলে দিবে, হ্যাঁ এরকম। কন্টেন্ট লিখতে হবে, রাইট করতে হবে। সো এভাবে করে কিওয়ার্ড দিয়ে, এখানে যদি আমি শুধু কিওয়ার্ড দিতাম, এই যদি না থাকতো ফুড প্লাসের পর থেকে এই জিনিসটা না থাকলে কিন্তু আসতো না, বুঝতে পারতেছি? সো এগুলো কোথায় দেওয়া, এই যে আপনাদের এখানে দেওয়া, কিওয়ার্ডের জায়গায় জাস্ট আমার কিওয়ার্ড আর নিশ। তো বলেন তো খুব কঠিন হবে আমাদের জন্য লিস্টগুলো বের করা? জাস্ট থিঙ্ক করেন যে আমরা এখানে 10 জন পার্সন যদি 200টা করে রিসার্চ করি, আমাদের কাছে এক একজন যদি একটু, এগুলো হচ্ছে গ্রুপে কথা বলার কথা, যে আমরা কাজ নিয়ে যদি বলি যে এক একজন এক এক ওয়েবসাইট নিলাম, আমার কাছে মনে হচ্ছে এগুলো প্রফিটেবল বা এরকম, আমরা চিন্তা করেন এক একজন পার্সনের কাছে 2000 ওয়েবসাইট থাকবে, 2000 ওয়েবসাইটের লিস্ট থাকবে, আর যার কাছে যত লিস্ট আছে সে তত বেশি রিচ। দেখবেন মাঝে মধ্যে ফেসবুক কিছু স্টোরে, এক্স্যাক্টলি স্টোর কিভাবে করব, হ্যাঁ এক্সেল শিটে কিভাবে স্টোর করবো এটা আমি দেখাই দেবো। যে আমি এখন কষ্ট করে রিকমেন্ড পড়তেছি, আমার 2000 লিস্ট ডান, আমি সেকেন্ড টাইম পড়বো না, আমি ফিল্টার করব, ক্লায়েন্ট বলছে এই রিকোয়ারমেন্টের ওয়েবসাইট দেখাও, ফিল্টার করব, সামনে আসবে ওই লিস্ট আমি দিয়ে দিব। বুঝতে পেরেছে? আচ্ছা, পরে তো একদম ইজি, এটাই বলছি যে ইনিশিয়াল স্টেজে আমাদের কষ্ট করতে হবে, একবার কষ্ট করে একটা জায়গা মতো চলে গেছে, আমাদের কষ্ট নাই ইনশাল্লাহ। হ্যাঁ, সো এখানে যদি আসি রাইট ফর আছে, আবার যদি নিচেরটায় আসে ইট ইউর ওয়ার্ল্ড,
এখানে যদি আসি, এখানে তাদের সাবমিশন গাইডলাইন্স দেওয়া নাই, হ্যাঁ, বাট রাইট ফর আছে, না না, এই দেখেন তাদের সাবমিশন গাইডলাইন্স, উই ডু নট অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট, আগেই বলে দিচ্ছে। গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু স্পন্সর্ড কন্টেন্ট প্লিজ সি ওয়ার্ক উইথ আস। এখানে যে দেখতে হবে যে কি চাচ্ছে সে, স্পন্সর্ড কন্টেন্ট স্পন্সর করতে চাচ্ছে কিনা, সেই ক্ষেত্রে সেটা দেওয়া যাবে, এই দেখেন সেটা বলছে। কিন্তু সে বলছে গেস্ট পোস্ট কি করা যাবে, করা যাবে না। সো আমরা এভাবে সার্চ টার্মগুলো দেখে দেখে বুঝে তারপর আমাদের লিস্টগুলো করতে হবে। বুঝতে পেরেছে? বুঝতে পেরেছি? আশিফা বুঝতে পেরেছে? হ্যাঁ, কেন অল্প? আপনার মনোযোগটা নাই, কিন্তু টায়ার্ড মনে হচ্ছে, অফিস থেকে আসছে এটার জন্য। সো এখানে না না, বুঝতে না পারলে ওটার জন্য বলা। সো এখানের মধ্যে দেখেন আমি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে একটু পড়লাম, এই দেখেন ফুড ট্যাঙ্ক ইজ লুকিং ফর ক্রিয়েটিভ রাইটার্স অ্যান্ড জার্নালিস্ট। জার্নালিস্ট মানে রাইটার্স, ক্রিয়েটিভ যারা রাইট করছে, ক্যান প্রোডিউস হাই কোয়ালিটি কন্টেন্ট, হু ক্যান প্রোডিউস হাই কোয়ালিটি কন্টেন্ট। আমাকে বলেই দিচ্ছে যে হাই কন্টেন্ট, হাই লেভেলের কন্টেন্ট দেবে। নিচে যদি একটু আসি, দেখেন সে বলছে familiarize yourself with content on foodcran.com। আচ্ছা, এগুলো লাগবে না। টু সাবমিট পিচ প্লিজ দ্য আর্টিকেল হোয়াট ইজ মেইন পয়েন্ট। আচ্ছা, এগুলো জাস্ট পড়বো, এত কিছু আমার লাগবে না। আমার জিনিস জাস্ট লাগবে সাবমিশন গাইডলাইন্সটা যে এতটুকু দিয়েছে না, এতটুকু জাস্ট আমার লাগবে। হ্যাঁ, আচ্ছা, পড়ে পড়ে দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। ফার্স্টে কি বলেছে, হুক অফ দ্য আর্টিকেল হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট মানে কি, হুক অফ দ্য আর্টিকেল মানে কিওয়ার্ডের এগেইনস্টে একদম ইন্টেন্ট অনুযায়ী লিখতে হবে। ইনক্লুড 5 বুলেট পয়েন্টস অন ওয়াই দিস টপিক ইজ ইম্পর্টেন্ট। কন্টেন্টের মধ্যে যখন স্ট্রাকচারটা সাজাবা, বুলেট পয়েন্ট আকারে কিছু 5টা থিংস রাখো, 5টা টপিক রাখো, যেন মানে ইন্টারাক্ট হয় বা অ্যাট্রাক্ট হয় ইউজার ভিজিটররা, যেন একটু বোল্ড হয়ে থাকলে বুঝো আচ্ছা এই লাইনটা বলতে চাচ্ছে, কাইন্ড অফ ওরকম। ওয়াই দিস টপিক ইজ ইন্টারেস্টিং টু আওয়ার রিডার্স, কেন এটা ভ্যালুয়েবল হবে, এটাই বলছে। প্লিজ মেক শিওর দিস টপিক ইজ রিলেটেড টু ফুড রিলেটেড হইতে হবে, অ্যান্ড দ্যাট উই হ্যাভ নট কভার্ড ইট বিফোর। আচ্ছা, হ্যাঁ, এজি দিয়ে মানে ফুড রিলেটেড অথবা এজি দিয়ে কিছু বোঝাতে যাচ্ছে আর কি, বাট ফুড রিলেটেডই কিছু চাচ্ছে। ফুল ফর্মটা আমি বুঝতে পারতেছি না, জন্য বলতে পারতেছি না। এখানে কি বলতেছে, প্লিজ মেক শিওর দিস টপিক ইজ রিলেটেড টু ফুড অথবা এজি মানে কি বোঝাচ্ছে, অ্যাগ্রো টাইপ, এগ্রিকালচার, অ্যাগ্রো বা এগ্রিকালচার মানে ফুডের হয়ে যাবে, অ্যাগ্রো বা এগ্রিকালচার এরকম। বাট দ্যাট উই হ্যাভ নট কভার্ড ইট বিফোর, অর্থাৎ এমন কোনো কন্টেন্ট দিবে না যে টপিক অলরেডি আমার ওয়েবসাইটে কন্টেন্ট আছে। হ্যাঁ, নতুন কন্টেন্ট নিয়ে আসো ফুড রিলেটেড, বলো আমাকে দাও। সার্চ বার অন foodtank.com, ইউজ দ্য সার্চ বার, না সার্চ বারে দেখো, ফুড ট্যাঙ্কের মধ্যে সার্চ বারে যদি দেখো এই রিলেটেড কন্টেন্ট আছে কিনা। আচ্ছা, তারপর বলছে হাউ ইজ দিস রেলেভেন্ট অ্যান্ড টাইমলি, এক্সাম্পল এ কাপল লাইন্স ইনক্লুডিং এ লিঙ্ক টু স্টাডি রিলায়েবল সোর্স, নিউজ আর্টিকেল এক্সেট্রা। কি বলতেছে, হাউ ইজ দিস রিলেভেন্ট অ্যান্ড টাইমলি। আচ্ছা, এটা যেন রিলেভেন্ট হয় অ্যান্ড টাইমলি হয়। টাইমলির কথা বলছে, যখন পোস্ট করতেছো সাথে সাথে ব্যাকলিঙ্ক করে ফেলো, আর তুমি আমাকে যে টাইম দেবো বা আমি তোমাকে যে টাইম দেবো ওই টাইমের মধ্যে করো, রিলেভেন্ট যেতে হয়। এখন আমার ওয়েবসাইটটা ফুডের বাট কাইন্ড অফ আমি কি বলবো, রেসিপির কথা আমি বলতেছি, আর আরেকজন ওই হতে হবে রিকোয়ারমেন্টস আছে যে ফুড রিলেটেড ব্লগ দাও, যে বেনিফিট বর্তমানে টাইম অনুযায়ী ট্রেন্ডিং কিনা, হ্যাঁ এক্স্যাক্টলি এরকম টাইপের, যে রিলেভেন্ট আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্লুড পোটেনশিয়াল রিসোর্সেস, রিলেভেন্ট রিপোর্টস, লিঙ্কস, আর্টিকেলস। আচ্ছা, এক্সপার্ট ইন্টারভিউ অপিনিয়ন্স, প্লিজ ইনক্লুড আইডিয়া, কন্ট্যাক্ট ইনফো ফর ইন্টারভিউস। আচ্ছা, সে কিন্তু ইন্টারভিউ তো ডাকতে পারে, বাট এত ইসেতে আমরা যাব না। তাকে বদরালি বলবো যে ইমেলের থ্রুতে কি বলবো বলো, তোমার কি রিকোয়ারমেন্ট, আমি আমার মতন দিয়ে পাঠাচ্ছি। কন্টেন্ট পছন্দ হইলে তুমি অ্যাকসেপ্ট করবা, না হলে নাই। এখন একটা কন্টেন্টের জন্য তো আমি 2 দিন আমার টাইম ওয়েস্ট করবো না, অনেক সময় লাগবে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে দেখেন কি বলছে, টু সাবমিট এ পিচ প্লিজ ইনক্লুড, এই থিংসগুলো ইনক্লুড, কিন্তু এগুলোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এইটা। ওইটা সে ক্লায়েন্টেরও কিন্তু ফর ট্রুলি স্পিকিং টাইম নাই ওয়েবসাইটের ওনারে, যে আমার সাথে 20 মিনিট, সে আগেই বলতেছে কেন, নিউ কামারের জন্য আগে সাইড হয়ে যায়, যে না 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 আমি করবো না। সে চাচ্ছে যে ঝামেলা মুক্ত একদম এক্স্যাক্ট কাজ যেন হয় অল্প সময়। মেইন হচ্ছে আমাদের এটা, দেখেন কি বলছে, ফুড ট্যাঙ্কস সাবমিশন গাইডলাইন্স টাইটেল প্রোভাইড 3 ক্যাচি টাইটেল অপশনস। টাইটেল মানে কি বলতে চাচ্ছে আশিক স্যার বলেন তো, টাইটেল মানে কি বোঝাতে চাচ্ছে এক্স্যাক্টলি। হ্যাঁ, সো মেটা টাইটেলটা কি বলছে, প্রোভাইড 3 ক্যাচি টাইটেল অপশনস, অর্থাৎ কি বলেছে সে, 3টা টাইটেল দিবা তুমি, এখান থেকে যেটা
তিনটা টাইটেল, হ্যাঁ নাকি কন্টেন্টের তিনটা টাইটেল হইতে পারে, মানে আমার টাইটেলের মধ্যে কিওয়ার্ড প্লেস করতে হবে, এই জিনিসটা আমার মাথায় আছে, ঠিক না? প্রমিনেন্স ফার্স্টের দিকে থাকতে হবে, এই যে চুজ করবে, অর্থাৎ তিনটার মধ্যে কিওয়ার্ড প্লেস করে দাও, প্রমিনেন্স মেনটেন করে দাও। এখন আমার ওয়েবসাইটে আমি টাইটেল কোনটা শো করবো আমি যেন আমার পছন্দ দিতে পারি, এটা হচ্ছে বিষয়টা সে বলতেছে। আর্টিকেল লেন্থ 800 ওয়ার্ড ম্যাক্সিমাম, 800 ওয়ার্ড ম্যাক্সিমাম, এর বেশি দিতে মানা করেছে। আর্টিকেলস অ্যাবভ 800 ওয়ার্ড উইল বি নট বি কনসিডার্ড, হ্যাঁ এই কথা বলতে 800 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। এখানে বলেন তো কেন বলছে? দেখেন আপনি যখন গেস করছেন লিখতেছে, কিন্তু সে কেন বলতেছে যে আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, 800 ওয়ার্ডের পর তো আপনাকে লিঙ্ক দিয়ে দিছে। আমরা কন্টেন্ট রাইটিং এর ক্লাসে দেখেছি না, আপডেটেড ফ্রিকোয়েন্টলি একটা অপশন আছে, যে আপডেট মানে তো কন্টেন্ট আমি চেঞ্জ করতেছি না, 200-300 ওয়ার্ড অ্যাড করতেছি, সেটা আস্তে 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 অ্যাড করতে পারে পরবর্তীতে, এরকম হচ্ছে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, তার কাছে যদি মনে হয় যে কন্টেন্টটা ভ্যালুয়েবল না, ডিলিট করে দিবে সে, আর মনে হয় যে ভ্যালুয়েবল, সে কিন্তু এটা নিয়ে কাজ করবে, এই হচ্ছে তার মানে এক্স্যাক্টলি কন্টেন্ট সাবমিটেড হচ্ছে এরকম। ইনক্লুড হাইপারলিংকস, ডু নট ফুটনোটস, ডু নট ইউজ ফুটনোটস ওয়েন রেফারিং টু আদার রিসোর্সেস, হ্যাঁ আদার সোর্সেস। আচ্ছা সেটা কি বলছে, তুমি তোমার কন্টেন্টের মধ্যে হাইপারলিংক হ্যাঁ ইউজ করো, করে দাও, হ্যাঁ অর্থাৎ ফুটনোট মানে হচ্ছে যে আমি তাকে কন্টেন্ট দিলাম, আরেকটা নোটপ্যাডে বললাম এই লাইনের মধ্যে ব্যাকলিংক হবে, এই লাইনের মধ্যে আমি এত হ্যাসেল নিব না, তুমি ওয়ার্ড ফাইলের মধ্যে লিংক করে দিতে, আমি জাস্ট কপি পেস্ট করব, বিষয়টা হচ্ছে এরকম। তারপর হচ্ছে রিকোয়ার্ড ফটো, ইনক্লুডিং ল্যান্ডস্কেপ ফটো ফর দ্য আর্টিকেল 1500 to 1900 পিক্সেল আন্ডার 800 কিলোবাইট, সেটাও সে বলে দিচ্ছে, উইথ সাইটেশন অ্যান্ড ক্যাপশন মেনশন করেছে। এই ক্যাপশনটা এই ফটোটা কই বসাইতে বলছে? কন্টেন্টে। কন্টেন্টের মধ্যে আমরা জানি না ইমেজেস ডায়াগ্রাম সেট করতে হবে, শুধু লেখা থাকলে তো কেউ পড়বে না, সে বলতেছে ইমেজও তুমি সেট করে দাও, আমি জাস্ট দেখে পড়ে তোমাকে দিব পাবলিশ, এরকম। সাজেস্টেড ফটোস ফ্রম istockphoto.com, সে বলেও দিচ্ছে কোথা থেকে আই মিন ফুড রিলেটেড ছবি নেওয়া যায় সেটাও বলে দিচ্ছে। 2 টিজার্স, আচ্ছা লং আন্ডার 20 ওয়ার্ডস, টিজার অ্যান্ড শর্ট, সরি 2 টিজার্স, হ্যাঁ দুইটা টিজার চাইছে, লং আন্ডার 20 ওয়ার্ডস টিজার অ্যান্ড শর্ট আন্ডার 160 ক্যারেক্টার টিজার দ্যাট ডিসক্রাইব দ্য কন্টেন্ট অফ দ্য আর্টিকেল। যাকে কোয়েশ্চেন করবে সেরকম ভাবে অ্যান্সার দেবো। আচ্ছা স্যার বলেন তো টিজার মানে কি বুঝিয়েছে? আমি মনে করে দিই, কনফিউজড হবেন, বাট কোনো কিছুর মধ্যে আমরা ক্যারেক্টার মেনশন ছিল এত লিমিট 160 ক্যারেক্টার কোন বিষয়ে মেনটেন করতে হবে? কি থাকে? হ্যাঁ হচ্ছে তো মেটা ডেসক্রিপশন, হ্যাঁ মেটা ডেসক্রিপশন, টিজার দ্যাট ডিসক্রাইব দ্য কন্টেন্ট অফ দ্য আর্টিকেল। সে মেটা টাইটেল কয়টা চেয়েছিল? আচ্ছা ডেসক্রিপশন কয়টা চেয়েছে বলেন তো? দুইটা। তুমি দুইটাই আইকেচি হইতে হবে, মেটা টাইটেল 3টা, ডেসক্রিপশন 2টা, সুন্দর করে কিওয়ার্ড টিওয়ার্ড সব প্লেস করে দাও, দুইটাতেই 3টাতেই প্লেস করা থাকবে, আমার যেটা ভ্যালুয়েবল পছন্দ হবে আমি যেন ওটা সাজেস্ট এটা পাবলিশ করব, তার পছন্দ অনুযায়ী সে দিবে। টিজার বলতেছে, হ্যাঁ কারণ এটার জন্য বললাম যে এক্স্যাক্টলি, সো এরকম কোয়েশ্চেনটা রেজ হওয়ার কথা কি যে আমরা যখন একটা লাইন বুঝবো না ভেঙে দেবো, আচ্ছা ক্যারেক্টারের কথা কই আছে? মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন দুটো জায়গায় ক্যারেক্টারের কথা উল্লেখ আছে, তাহলে দুইটার মধ্যে 160 ক্যারেক্টার কোনটা ছিল তখনই অ্যান্সার পাওয়া যাবে। বিকজ এটা 100% থাকেন ক্লায়েন্ট যখন আপনাদের ইন্টারভিউ নেবে মেইলের থ্রুতে, সে এমন টার্মস ইউজ করবে যেটা সাধারণত পরিচিত না, সে বলতেছে স্লাগ, সিনোনিম ব্যবহার, সে বলতেছে স্লাগ, আমরা জানি বিধায় ইউআরএল পার, আমি বুঝতেছি না স্লাগকে, আমি যদি তাকে ভুলবশত জিজ্ঞেস করি স্লাগকে, সে বুঝবে আমি কাজ পারি না, আসলে কিন্তু আমি তাকে বুঝতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি, তুমি সহজ ভাষায় বলো। সো আমরা পুরো সাবজেক্ট মানে পুরো প্যারাফেস পড়ার পর আমরা মিলাই নেব একটার সাথে একটা, যে একটার সাথে কোনটা ইন্টিগ্রেট হচ্ছে, হ্যাঁ। সো তারপর হচ্ছে রিকোয়ার্ড বায়ো, ইনক্লুড এ শর্ট বায়ো অ্যান্ড হেডশট অফ ইউর সেলফ। এটা কি বলতে চাচ্ছে? অথরে আমাদের ছবি থাকবে না, বলতেছে তোমার বায়ো একটা দিয়ে দাও যেটা দিয়ে আমি অথর প্রোফাইল নিজেই ক্রিয়েট করে দেবো, তোমার একটা হেডশট ছবি দাও যাতে তোমার অথর প্রোফাইলে, হ্যাঁ একদম চেস্টের নিচে নামা যাবে না, তোমার অথর প্রোফাইলে আমি যেন ছবিটা সেট করতে পারি যে কন্টেন্টটা কে পাবলিশ করছে তুমি, এরকম বিষয়টা। সো এই হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ বেলি পর্যন্ত ছবি নাও, এইটাই এই পর্যন্ত নাও, আর এখন হয়ে গেছে প্রফেশনাল ছবি হচ্ছে হেডশট, এতটুকু দাও।
কিন্তু কারণ এনআইডি, ড্রাইভিং লাইসেন্স এগুলোর ছবি আমার নিজের দেখলে আমি আমার ওয়াইফকে দেখতে পাই। ওয়েবক্যামের ছবি আর কত ভালো আসবে। কত ভালো আসবে। আপনারা তো সফটওয়্যার ইউজ করতেছেন, একে তো হচ্ছে ইমেজ, হ্যাঁ দ্বিতীয় হলো সিগনেচার। হ্যাঁ এত ইমেজ ওরা নিবে কিভাবে? এক্স্যাক্টলি। তিনটা ইমেজ একসাথে করে ওই ওয়েবক্যাম দিয়ে নিয়ে সফটওয়্যার দিতে হতো। আমরা পরবর্তীতে ব্যাকে যখন কাজ করতাম না, তখন যে কি কষ্টটা পেতাম। ধরে ধরে সবকিছু ঠিক করতে হতো। ওরা তো শুধুমাত্র ডাটা অনলি 3-4টা ফিল্টার ইউজ করে। হ্যাঁ হ্যাঁ এর পরে যে ডাটাগুলো আছে প্রায় 15টা ফর্ম, এগুলো ফিল আপ করা, ওইটারে রিরাইট করা, অনেকটা। ছবিটাতে আবার কাজ করতে হতো। আবার কোনোভাবে ভুলও হওয়া যাবে না। না, ছবিটাতে তো ছবি সিগনেচার তো সাদা করতে হতো, হ্যাঁ। ব্ল্যাক রাখা যাবে না, কালার রাখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কাজ করতে যায় আরো কষ্ট হতো। আর তখন তো এত টুলসও ছিল না। এখন তো অনেক টুলস, রিমুভ না, ডট ওই ভিজে সময় কিছুই ছিল না। এবারে পুরো প্রিন্টিং করতে যা চোখটা মনে হয় মাথাটা ধরে যেত। আমি সবকিছু করে আসছি ওর সাথে। তাইলে এবং 2000 ওই যে মিডিয়া রিভিউ হলো না, আমাদের যে মেজর শাকিল মারা গেল, আচ্ছা। ওনার গ্রুপেই আমি ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওনার আন্ডারে কাজ করে। হ্যাঁ, উনি আমাদেরকে অ্যাপয়েন্ট করছিল। উনি এই যে মিডিয়া রিভিউতে মারা গেছে। হ্যাঁ, 3 লাখ টাকা কামাইছে। হ্যাঁ, ঠিক আছে, এখন চলেন। আমি একদম অন্তত মানে খুলনার অত পার আগে গেছি। দেখেন লাস্টে কি বলতেছে, সে কিন্তু তো সাবমিশন গাইডলাইন দিয়ে দিয়েছে যে ভাই আমার এখানে দিতে হলে এই থিংস ফুলফিল করতে হবে। এগুলো ফুলফিল করে আহামরি ব্যাপার বলেন ইমেলও পাঠাতে না। বলছে, ইমেলও- এক্স্যাক্টলি, যে সেন্ড এভরিথিং send everything in one email to elena@foodtank.com which the mandatory subject line, মানে সাবজেক্ট লাইনে এটা দিতে বলছে, না হলে মেইল ওপেন করব না। মেনশন করেছে। মেনশন করেছে এভাবে দাও যেন আমি নোটিস করে তোমার জিনিসটা নোটিস করতে পারি, এরকম। এতটুকু পর্যন্ত, যতটুকু যা বললাম এতক্ষণ পর্যন্ত প্রপারলি বুঝতে পেরেছি সবাই? প্রপারলি? ঠিক আছে, তবে সিনোনিম আরো কত আছে এটা ইস্যুস নাই। খালি মাথায় রাখবেন এতটুকু যে অ্যাজ এ ক্রিয়েটিভ স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং শেখানো হচ্ছে। জাস্ট ব্রেনটা এতটুকু রাখবেন, মিলায় ফেললেই হবে। যেমন এটার সাথে যে আমি মিলানোর ওয়েটা বললাম, মিলে গেছে না আপনাদের সাথে? জাস্ট একটু বুঝে মিলানোর চেষ্টা করবো, এমন কিছু না আপনারা পারেন না, রিগার্ডস ফিলিং রাখবেন। ক্রিয়েটিভ যেমন আপনার থেকে পেমেন্ট নিচ্ছে, এতটুকু বিলিভ রাখেন ওরকম কোয়ালিটিফুল ট্রেনিং দিচ্ছে। বিলিভ মি, আপনাদের থেকে আমাদের পড়াশোনা করতে হয় যে 2 বছর পরের কথা চিন্তা পরে করে 2 মাস পর আমি কিভাবে কি নতুন কি মডিউল অ্যাড করবো, কথা আপডেট হচ্ছে তো, গ্রো হচ্ছে তো। এরকম গুগল অ্যাডস এন্ড শপিফাই এসইও আসছে, আমরা সামনে মানে ড্রপ শিপিং নিয়েও কাজ করবো। কিভাবে করি আমরা? ফার্স্টে ইন্টারন্যাশনাল যে কোর্সগুলো আছে ওগুলো পারচেস করে আমাদের কোম্পানি আমাদের দেয়, আমাদের টাইম দেওয়া হয় 2 মাসের মধ্যে এটা শেষ করতে হবে। শেষ করতে হবে এখন অবধি চিন্তা হচ্ছে না, বাট হয়তো বা আসবে। কারণ আমি হ্যাঁ, বিকজ এআই নিয়ে অলরেডি আমাদের একটা কোর্স না, বাট একটা শর্ট কোর্স কিভাবে হয়েছে, প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে থেকে যারা সাকসেস আছে উইদাউট পেমেন্ট ছাড়া আমরা একটা মানে করেছিলাম, মানে তাও ওই ক্লাসটা নিয়েছেন কারা, সিডাব্লিউ স্যার যিনি আছেন আমাদের অনারেবল সিডাব্লিউ স্যার জিয়াউদ্দিন মাহমুদ স্যার, তারপর অ্যাব্রোড একজন আছে আমেরিকান বিজনেস এন্টারপ্রেনার নাকি উনি, আরেকজন আছে অ্যালাইনমেন্ট বাইরের, দুজনে অ্যাব্রোডে, একজন মানে একজন ফরেনিয়ার আরেকজন বাইরে আছেন বাট বাংলাদেশি ভূত, আরেকজন আমাদের সিডাব্লিউ স্যার, ওনারা ক্লাস নিয়েছেন। হ্যাঁ এরকম, সো ওনারা নিয়েছেন। মেসেজটা কোনটার উপরে ক্লাস নিচ্ছেন আমরা সব ধরনের? না না, প্রম্পট, এআই এর মেইন থিংস হচ্ছে প্রম্পট, আর জাস্ট কোন কাজের জন্য কোন এআইটা ফ্রেন্ডলি, এতটুকু মাথায় রাখলে আমার লাইফ পুরো মানে একদম সুইটেবল, আর কিচ্ছু না। চ্যাটজিপিটি আর চ্যাটবটের মধ্যে পার্থক্য কি? চ্যাটজিপিটি, কাজটা কি? কাজে চ্যাটজিপিটি আর চ্যাটবট। চ্যাটবট, চ্যাটবট কি এআই? ওটা এআই দুইটাই তো এআই, তো চ্যাটজিপিটি না, না। উপকার আর ওটা কি? না না, উপকার বলতে কি, এআই কিন্তু অনেক আছে, অনেক, কিন্তু এক একটা এই এক একটার কাজের জন্য। যেমন আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির জন্য চ্যাট জিপিটা জেমিনি ইনাফ, ঠিক তেমনি আমাদের গ্রাফিক্স ডিপার্টমেন্ট কিন্তু অন্য এআই গুলো দেখায়, এরকম ভিডিও এডিটিং এর অন্য এআই গুলো দেখায়, ইভেন তো এআই এর সাথে আমরা পরিচিতও না, কারণ আমাদের কাজে লাগতেছে না, বাট আমাদের জন্য চ্যাট জিপিটা জেমিনি, বাট আমি সবসময় প্রেফার করি জেমিনি থেকে। চ্যাটজিপিটি তো গ্রাফিক্সের কাজ করে, যেমন ছবি কিন্তু ওরকম ভালো না আর কি, গ্রাফিক্সের জন্য আবার যেগুলো ভালো গ্রাফিক্সের জন্য বেস্ট, এরকম। আচ্ছা, ওটা নিয়ে আমরা কাজ করছি, হয়তো বা এর পরের ইয়ারেও যাবে। আমরা তো ভয় পাচ্ছি পরবর্তীতে এইগুলো সব বেরোনো যায়, ভিডিও সব আপডেট হয়ে যাবে, বোঝা যায় না এটা। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি প্রপারলি, ঠিক আছে। এখন কথা হইতে পারে স্যার আমরা তো সবকিছু বুঝলাম, ঠিক না, সবকিছু বুঝতে পারলাম, এখন লিস্টটা যে রেডি করব আমি তো বেরও করতে পারবো, এভাবে করে করে এখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে কি আমি বের করতে পারতেছি না আরামে সাইটগুলো, এখন সাইটগুলো ওখানে কিওয়ার্ড পরে ওটা দিলেই শুরু করব। হ্যাঁ, এই যে ইওর কিওয়ার্ডের জায়গায় কি দিব, জাস্ট আমার নিশ অথবা আমার কিওয়ার্ড,
হইতে পারে কিওয়ার্ড অথবা নিচ দিয়ে দেন ডিরেক্ট, কোনো ইস্যুস নাই। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা কথা আছে, এই যে দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসকাউন্ট, এই তিনটা থিংস হচ্ছে অ্যামাজনের জন্য। যদি আমার কোনো অ্যামাজন ওয়েবসাইট থাকে অ্যাফিলিয়েট, সেক্ষেত্রে এগুলো সবার জন্য। এখানে কিওয়ার্ড কই বসাবো? ইন টাইটেল। ইন টাইটেলটা আছে না এই জায়গাটা, সরি, ইন টাইটেলের পরে যে স্মুথি রেসিপিটা আছে না, এই তিনটা জায়গায়, বুঝতে পেরেছি? দাঁড়ান চলেন। হ্যাঁ, রুবাইয়া ম্যাম অথবা এই সে কি জানি বলেন, কি জিনিস? ওয়াশিং মেশিন, ব্লেন্ডার। সো এখান থেকে ধরেন গেলাম, এখান থেকে গেলাম, ব্লেন্ডার মেশিন, এটা ক্লিক করলাম। সো এখানে ছিল ওয়াশিং মেশিন। এই দেখেন, চুজিং দ্য রাইট ওয়াশিং মেশিন ফর লন্ড্রি। আচ্ছা, দ্য আলটিমেট গাইড ফর বাইং ওয়াশিং মেশিন। হ্যাঁ, যে এরকম যে রাইট ফর আস দেখতে পাচ্ছে, রাইট ফর আস এসে পড়েছে না সাইডের লিস্টগুলো। এখানে যদি আসি, এগুলো প্রত্যেকটাতে লেখা যাবে। আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটগুলোতে, কারণ এই ওয়েবসাইটগুলো যদি আমি যদি এই রাইট ফর আস লিখেছি মানে অ্যামাজনে যারা যারা লেখা যাবে ওদের ওয়েবসাইটগুলো আছে, না হয়তো কিওয়ার্ডই ম্যাচ করতো না। হোম অ্যাপ্লায়েন্সেস দিয়ে এই দেখেন রাইট ফর আস, রাইট ফর আস, বুঝতে পেরেছে? তখন আমি ডিরেক্টলি দিয়েছি ওয়াশিং মেশিন আর কি আসেনি। হ্যাঁ, আমার এরকম বুঝে বুঝে আর কি দিতে হবে। সো এই রাইট ফর আস আমি হোম অ্যাপ্লায়েন্সেসের মধ্যে কিন্তু একটু আগে কি বলেছিল লাস্ট একটা সাবমিশন গাইডলাইনে, অলরেডি আমার যেটাতে কন্টেন্ট আছে ওইটা কিন্তু দিও না। সো ওয়াশিং মেশিন যখন লিখতেছি, যে ওয়েবসাইট আসতেছে অলরেডি সেটাতে ওয়াশিং মেশিনে লেখা আছে, বুঝতে পারতেছি? কারণ হোম অ্যাপ্লায়েন্সেসে যখন আসে তখন কিন্তু হইতে পারে নাই, তখন আমি সার্চ করার চেষ্টা করবো যে ব্লেন্ডার মেশিন অর কি বলে মাইক্রোওয়েভ এই কিছু আছে কিনা। সো এভাবে বের করতে পারবো না। দেখেন সব এখন রাইট ফর আস আসবে। সো এভাবে বের করতে পারবো। এখন আমরা বের করতে পারলাম, অ্যান্সার লিস্ট কোথায় করব, কিভাবে করব, এই বিষয়টা চলেন দেখি। এতটুকু পর্যন্ত প্রপার বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে। সো এখানে আমরা দিব, ফার্স্টে লিখব ওয়েবসাইট, আপনাদের আমি রেডি করে এনেছি, ঠিক আছে। তারপর আমরা সিরিয়ালি সেট করব। ডি এর ফুল মিনিং কি? এক্স্যাক্টলি। এটার মানে কি? ডোমেইন অথরিটি মানে বলেন তো? ডোমেনের স্ট্রেংথ। কার স্ট্রেংথ? ডোমেনের। ডোমেনের কিসের স্ট্রেংথ? না, ডোমেনের স্ট্রেংথ কেমন হতে পারে বলেন? পেজ হলে তো এটা পেজ অথরিটি। ওয়েবসাইটে কিসের স্ট্রেংথ বলেন? হ্যাঁ, সার্চ ট্যাগ কেন দিব? কি করেছে সে? কতটা ভালো এসইও করছে, এসইও এর স্ট্রেংথ কতটুকু। হ্যাঁ, আমরা কিন্তু পারি ঠিকই, যখন আমরা মিলে দিচ্ছি তখন কিন্তু মনে পড়ছে। এক্স্যাক্টলি, আমি জাস্ট এই জিনিসটা ধরতে চাচ্ছি আপনাদের, যেন আমরা কখন না আটকাই। হ্যাঁ, এরকম মিলায় মিলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে, বিলিভ করেন সব বের হয়ে যাবে। আচ্ছা, আর কিছু অ্যাড করার দরকার নেই। তো চলেন। হ্যাঁ হ্যাঁ, ট্রাফিকটা তার ওয়েবসাইটে কেমন ইউজার ভিজিটর আসতেছে। এখন আমি ক্লায়েন্টকে সাজেস্ট করলাম যে এখানে ক্লায়েন্ট জিজ্ঞেস করবো না তুমি যে ওয়েবসাইটে আমাকে ডেটা দিচ্ছ ওয়েবসাইটে ট্রাফিক কত, অ্যান্ড ট্রাফিক যদি মাত্র মান্থলি যদি 50 জন থাকে, সে বলবে কিসের $20 দিব, দরকারই নাই। এক্স্যাক্টলি, আমার অ্যাটলিস্ট মান্থলি ভিজিটর আনলে 50K লাগবে। তাইলে না আমি ক্লায়েন্টকে বলবো যে 50,000 আসতেছে, সেখান থেকে 500 নাহলে আসবে, আর যদি 50 জন আসে সেখান থেকে 5 জনও আসবে না, এরকম। সো আমরা এরকম করে বের করে নেবো যে কোন ওয়েবসাইটের, এখানে সব লিস্ট, এই ওয়েবসাইটের ট্রাফিক কত, এই ওয়েবসাইটের ডিএ কত, পিএ কত। এসএস মানে অফ পেজের এসএস, কিসের শর্ট ফর্ম বলেন তো? স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর, একটা ওয়েবসাইটের স্প্যাম স্কোর মনে আছে? স্প্যাম স্কোর ওইটা। তারপর হচ্ছে মেইল। মেইলটা মানে কি? কোন মেইলে তাকে রিচ করা যাবে।
এই যে ওয়েবসাইটটা আসছে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্রাইসটা কিসের বলেন তো? হ্যাঁ, কত টাকা পয়সা সে চাচ্ছে এটা আমার লিস্ট করা থাকলো, তাহলে কি বারবার যেতে হলো না, আমার লিস্ট আছে। ও আচ্ছা, এই নিজের জন্য না, আমার কাছে রাখবো, ক্লায়েন্টের সাথে ভুলেও শেয়ার করবো না। ক্লায়েন্ট বলছে আমি ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট জানবো যে ডু ফলো তো পেইড, গেস্ট পোস্ট পেইড, তোমার বাজেট কত? সে বললো আমার বাজেট $20 করে আমি দিব। তখন আমি ফিল্টার করবো $20 করে কারা কারা চাইছে, তাদের গাইডলাইন কি কি, তাদের মেইল হচ্ছে এটা কন্ট্যাক্ট করা, তাদের স্প্যাম স্কোর ওকে, পিএ ওকে, ডিএ ওকে, ট্রাফিক এতজন আসতেছে সিলেক্ট, এরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা, স্প্যাম স্কোরটা চলেন যাই, দাঁড়ান একটা একটা করে দেখে। ওই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে একটা মিনিস্টারের পাওয়ার, একটা এপিএস এর পাওয়ার, সে বিপদে পড়লে আমিও বিপদে পড়বো। হ্যাঁ, তো এরকম স্প্যাম স্কোরটা হচ্ছে গুগল পেনাল্টি দেয়, এটা ফর শিওর, কিন্তু গুগল কিন্তু অনেক পোলাইট, এটা এমন যে ঘুম থেকে উঠে সে পেনাল্টি দিচ্ছে, পর্যাপ্ত সময় দেয়। স্প্যাম স্কোরটা হচ্ছে যে আমার বিপদটা কতটুকু সন্নিকটে। হ্যাঁ, 30% হলে, হ্যাঁ হ্যাঁ ওয়ার্নিং, 30% হলে পেনাল্টি খেয়ে গেছে, বুঝি। 15%, 30% যেহেতু লাস্ট স্টেজ, আমরা ট্রাই করবো 15%-এই যখন এসে পড়বে তখন আমরা অ্যাওয়্যার হয়ে যাব, আচ্ছা সে মনে হয় কোনোভাবে আমাকে পেনাল্টিটা দিয়ে দিতে পারে, ঠিক না? আচ্ছা, সেক্ষেত্রে 15% আসলে আমি অ্যাওয়্যার হয়ে যাব। 16, 17, 18, 19, 20% ওই ওয়েবসাইট চলে গেছে, তার সাথে সম্পর্ক শেষ, যে ভাই তুমি ইউ আর অন ইউর ওন, তুমি পেনাল্টি খেলে একা খাও। বিকজ ডু ফলোর ক্ষেত্রে একজন পেনাল্টি খেলে আরেকজন পেনাল্টি খাবে, এই হচ্ছে বিষয়টা। এখন হ্যাঁ, পেইড, যেহেতু পেইড, না না না, ডু ফলো, গেস্ট পোস্টিং অলওয়েজ ডু ফলো প্লাস পেইড। পেইড বলতে কিসে? হ্যাঁ 100%, যে তোমার ওয়েবসাইটে এরকম এরকম ইস্যুস হচ্ছে ভাই, সরায় ফেলো। অথর প্রোফাইল তো আমার নামে, এমন না যে সে চাইলে করতে পারবে, এমন না, আমি ডিলিট করে ফেলতে পারবো, এরকম আমি এটা দেখাই দিব। কি অ্যাক্সেস তো থাকবে, বিকজ আমি যে তাকে মেইল দিছি, এটা যদি আমি গুগলের কাছে পাঠাই কোনো কারণে, যে ভাই আমি সরাই দিতে চাচ্ছি, সে সরাই দিতে দিচ্ছে না আমাকে, তার কথা হচ্ছে আমি ডুবলে তোমাকে নিয়ে ডুববো, এমন টেন্ডেন্সি গুগল হইতেই পারে। হ্যাঁ, মানুষজন থাকতে পারেন, হ্যাঁ, যে তুমি বেনিফিট নিছো এখন আমার সাথে ইও নাও, এরকম। আবার আরেকটা কথা, যেটা এখন আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট বা পার্সোনাল বিজনেসের জন্য আমি ব্যাকলিঙ্ক করছি, তাহলে প্রতিনিয়ত যে সকল ওয়েবসাইটগুলোতে ব্যাকলিঙ্ক করতেছে আমি অ্যানালাইসিস করতেছি, তার স্প্যাম স্কোর কতটুকু। প্রতিনিয়ত বলতে এমন না যে উইকলি একবার, মান্থে একবার আমি একটু দেখতেছি যেসব জায়গায় আমি ব্যাকলিঙ্ক করে আসলাম বা লিফলেট দিয়ে আসছে কি অবস্থা সেই দোকানপাটের বা ওয়েবসাইটগুলোর। কিন্তু ক্লায়েন্টের জন্য যদি হয় আমি কি ফলো আপ করবো না? এটা আমার ডিউটি না, আমি ক্লায়েন্টকে বুঝাই দিব স্প্যাম স্কোরটাকে তুমি যদিও জানো, এখন ব্যাকলিঙ্ক করে আসলে পরবর্তীতে পেনাল্টি হতে হবে। হইতে পারে ক্লায়েন্ট আমাকে বলবে প্রতি মাসের জন্য আমি তোমাকে অল্প একটা সার্টেন অ্যামাউন্ট পে করবো, তুমি শুধু ব্যাকলিঙ্কগুলো অ্যানালাইসিস করো। যে একটা গিগ দেখলাম না, মান্থলি বেসিসে সার্ভিস, তোমার ব্যাকলিঙ্কের দায়িত্ব আমার ভাই, কইরাও দিব, ফলো আপও করবো। অথবা সে বলবে আচ্ছা ঠিক আছে আপাতত লাগবে না, 2 মাস পর সেই আমাকে নক করবে, আচ্ছা তুমি যেসব জায়গায় ব্যাকলিঙ্ক করে দিয়েছিলে তোমাকে $50 দিলাম, তুমি জাস্ট ফলো আপ করে আসো, আমাকে রিপোর্ট দাও, এরকম। বাট সে যদি না বলে আমার দরকারই নাই, আমি করার দরকার, সে এতটুকু পেমেন্ট আমাকে দিছে, এখন তারটাতে সে বুঝো, এরকম হচ্ছে বিষয়টা। বুঝতে পেরেছি প্রপার? আচ্ছা, স্প্যাম স্কোরটা কোথায় বের করব? মস বা ডিএপিএ চেকার। কিভাবে চলেন দেখে নেই, এটা যেহেতু রেজ হয়েছে আমরা প্রায় মোটামুটি ভুলে যাচ্ছি। সো ডিএপিএ চেকার, মস একটু হ্যাসেল হয় না? হ্যাঁ, তো এটার জন্য আমরা ডিএপিএ চেকারে শর্টলে এসে পড়তে পারবো। ধরেন ক্রিয়েটিভেট আছে আমার, যে ওয়েবসাইটে আমি ব্যাকলিঙ্ক করতে চাচ্ছি, কথার কথা এখানে আসবো, আসার পর এখানের মধ্যে কন্ট্রোল ভি, I'm not a robot, চেক পিএডিএ। হ্যাঁ, সব সময় চায়। দেখেন তো এটা স্প্যাম স্কোর কত বলছে, বিলিভ করার মতো। অফ পেজের এসি স্কোরও সে বলে দিচ্ছে, ডোমেন এইজও বলে দিচ্ছে 7 বছর 288 ডেজ। হ্যাঁ, স্প্যাম স্কোর বিলিভ করার মতো। এটা যখন আমি কোনো কারণে, হ্যাঁ ধরেন ক্রিয়েটিভ না, যেহেতু ক্রিয়েটিভ আইটি দেখে, কিন্তু এটা ক্রিয়েটিভ আইটি বলে না, মানে ক্রিয়েটিভ একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট দেখে অবভিয়াসলি কেউ না কেউ মনিটর করতেছে বিধায় 1% আছে, কিন্তু অন্য ওয়েবসাইট হলে এটা বাড়তেও পারে। একটা বিজনেস পারপাস হলে তো কেউ একটা অ্যাসিস্ট্যান্ট রেখা দিবে না স্প্যাম করার জন্য, এটা আইটি দেখে না করতেছে এরকম। সো অন্য কোনো ওয়েবসাইটে যে এটা যদি 15% এসে পড়লো, আমি 2 মাস পর এসে দেখলাম, আমি অ্যাওয়ার হবো, মাথায় রাখলাম তোমাকে আমি, আবার আমি 15 দিন পর চেক করবো, 16, 17, 18, 19, 20 হিসাব পড়ছে ভাই তোমার সাথে শেষ। কারণ তুমি দেখতেছি তুমি ঠিক করতেছো না, তোমাকে স্প্যাম স্কোর দিতেছে গুগল, এর মানে কি তোমার ঠিক করা উচিত, করতেছো না ভাই তুমি তোমার রাস্তায়, এরকম। সো বিষয়টুকু বুঝতে পেরেছে? আচ্ছা, এখন চলেন একটা একটা করে ফিল্টার করি। কথার কথা, ফুড ট্যাঙ্ক আমি একটা ওয়েবসাইট দেখছি, হ্যাঁ এটা আমার ওয়েবসাইট, এটার জন্য আমি লিখবো, এটা আমি ডেটা কালেক্ট করতেছি, কন্ট্রোল সি,
আসার পর সবার আগে ওয়েবসাইটের জায়গায় তার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। বুঝতে পেরেছে? এখন এই ওয়েবসাইটে আদৌ ট্রাফিক আছে কি না, না পেজ সহ নেব। হ্যাঁ, কারণ কেন পেজ সহ নেব, আমরা এতটুকু নিতে পারি, কারণ পেজ সহ নিলে তো ডোমেনটা আমি এভাবে পাচ্ছি, কিন্তু আমি যাতে সাবমিশন গাইডলাইন্সে সে যদি কখনো কোনো আপডেট আনে, তখন ক্লায়েন্টকে দেওয়ার আগে আরেকবার একটু রিড করলাম যে নতুন কোনো আপডেট আসছে কিনা। বিকজ ক্লায়েন্টরা এতটুকু, ক্লায়েন্ট বলে কথা না, আমি মনে করি যে কোনো বিজনেসের কাস্টমার, আপনি কথাটা যদি চেঞ্জ করতে চান সে বুঝতে যাবে না তার ভালোর জন্য, সে বলবে ভাই প্রথমে এটা বললা কেন, এরকম হচ্ছে বিষয়টা। সো আমি ক্রস চেক করে দেবো। হ্যাঁ, আচ্ছা, সো এখানে ইউআরএলটা দিলাম, আদৌ তোর ওয়েবসাইটে ট্রাফিক আছে কিনা এটা দেখবো। ধরেন এটা এতটুকুই দিই, আমি যেভাবে কাজ করেছি সেভাবেই দেন, শুধু ডোমেনটাই রাখেন। হ্যাঁ, ইস্যুস নেই, শুধু ডোমেনটাই রাখেন। রাখলাম, এখন আদৌ তার ওয়েবসাইটে ট্রাফিক আছে কিনা এটা দেখতে হবে না আমার। আচ্ছা, এটার জন্য চলেন আমরা যাই এখন রাইট ফর আস পেজের মধ্যে দেখবো, এখানেও দেখা যাবে, বাট আমরা হোম পেজে চলে যাব। হ্যাঁ, হোম পেজে ধরেন চলে গেলাম, আসার পর আমরা ইউজার ভিজিটর কিভাবে দেখি, সিমিলার ওয়েব না থাকলে স্টেটস ক্রপ যে কোনোভাবে আমি দেখতে পারি। সো আমি শর্টলি ভাবে সিমিলার ওয়েব থেকে দেখে নিলাম। সিমিলার ওয়েবটা কিন্তু ভালো, আমরা স্টেট ক্রপসে যাব পরবর্তীতে যদি না হয়। মজের আলটারনেটিভ হচ্ছে ডিএপিএ চেকার, সিমিলার ওয়েবের আলটারনেটিভ হচ্ছে আপনার স্টেটস ক্রপ, বাট সিমিলার ওয়েব কাজ করলে আলহামদুলিল্লাহ এটা এট এ টাইমের ডাটা আমাকে দিয়ে দেয়। আচ্ছা, মান্থলি ভিজিট 92K ইনাফ হবে? অনেক আছে 50 অ্যাবভ, কারণ তারটা অ্যাবভ হবে না কেন, সে গেস্ট পোস্ট নিচ্ছে, তার কোনো চিন্তাই নেই। একবার জায়ান্ট ওয়েবসাইট হয়ে গেছে, মানুষজনই তাকে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, টাকাও দিয়ে যাচ্ছে, ইউজার ভিজিটরও আসছে, তার অ্যাডসেন্সও করা আছে, যদি আমি রং না হই। দেখি তো, এই দেখেন অ্যাডসেন্সও করা আছে, গুগল অ্যাডসের লোগোটা দেখতে পাচ্ছি না, একটা হচ্ছে সার্চ কনসোল, একটা অ্যানালিটিক্সের, এটা গুগল এই মনে হয় অ্যানালিটিক্সের, আরেকটা যে অ্যাডও রান হয় তার ওয়েবসাইটে, অ্যাডসেন্সের অ্যাপ্রুভালও না এরকম। তো একটা পর্যায়ে চলে গেলে এটাই বলা যে তখন আর ইস্যুস হয় না। সো এখান থেকে যদি আসে, এখানে বলছে ট্রাফিক কত, 91K, 92.1K, ডিএপিএ কই থেকে বের করব, মজ, বা শর্টলি যদি বলি ডিএপিএ চেক আরো, নো ইস্যুস। হ্যাঁ, এমন না যে ভুলভাল ডেটা দেয়। এই ডিএপিএ চেক আরো কার্ড বলেন তো, মজেরে, মজের প্রিমিয়াম রাখছে, এটা বের করছে, তবে এটা এখনো চোখে পড়েনি সবার, এখানে ফ্রি আপাতত দিচ্ছে। সো ডিএপিএ চেকারের জন্য কি করব, আমি জাস্ট ইউআরএলটা নিয়ে নিই, চলে। সো এখান থেকে চেক ডিএপিএ যদি আসে, এখানে আমাদের ডোমেন অথরিটি কত, 72, পেজ অথরিটি বিলিভ করার মতো, অবভিয়াসলি ওটা তো ভালো থাকারই কথা, 7257 এখন একটু ইন্টারাপ্ট করব যে আমরা অফ পেজের ব্যাকলিংক অ্যানালাইসিসের ক্ষেত্রে বলেছিলাম, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে মনে আছে, তখন বলার চেষ্টা করেছিলাম বিলো 40-র মধ্যে যারা আছে তাদের টার্গেট করো, ওই কিওয়ার্ড নাও যাদের এগেইনস্টে, যাদের সার্চের এগেইনস্টে বিলো 40 দুই একটা ওয়েবসাইট আসতেছে। বাট এখন ব্যাকলিংকের ক্ষেত্রে আমরা 20 অ্যাবভ হইলেই ওকে, 20-এর উপরে যদি হয় তাও ওকে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, আমাদের অফ পেজ অ্যানালাইসিসের ক্লাসে আছে, সেই ক্ষেত্রে হ্যাঁ 20-এর উপরে হইলেই হয়েছে, ইস্যুস নেই। আর সেই ক্ষেত্রে 70 to 57 তো অনেক বেশি। রুবাই ম্যাম আজকে ঘুম পাচ্ছে, পানি দিয়ে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এসএসটা কি কত পার্সেন্ট, 1% ছিল। না, মানে আমরা 15% যদি থাকে তাও ওকে, 15% পর্যন্ত মাথায়, 15% হয়ে গেলে আমরা দেখা যাচ্ছে সতর্ক হয়ে যাব, মানে 1%, 7%, 3% চাবো। হ্যাঁ, ও আচ্ছা, এটার স্প্যাম স্কোর কিন্তু দেখা হয়নি, ও এখানে 1%, ঠিক আছে। সো যখন জিনিসটা 15%-এর অ্যাবভ হবে তখন আমি একটু সতর্ক হয়ে যাব, যখন 20%-এ তখন শেষ তার সাথে সবকিছু, ওয়েবসাইটের দরকার নেই। মেল, কার মেল চাইছে, ক্লায়েন্ট, না, যে ওয়েবসাইটে কিভাবে কন্ট্যাক্ট করব সে বলে দিছিল না, আর সেখানে মেলের মধ্যে কিন্তু সে ইনক্লুডও করে দিচ্ছে যে ভাই কি লিখতে হবে। এই দেখেন, elena@foodtank.com with the mandatory subject line food tank guest article, এরকম কিছু। হ্যাঁ, সো এখানে যদি লিখি, আমরা শুধুমাত্র গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে উনি যেটা বলছেন না, প্রত্যেকটা গেস্ট পোস্টের ক্ষেত্রে এই যে এখানে ডোমেইন নেম দিয়ে সাবজেক্ট লাইনে গেস্ট আর্টিকেল সাবমিশন এটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, সো তারপর যদি আসে এখানে মেলটা সাপোজ আমি দিয়ে দিলাম প্রাইস,
এখন বলেন তো উনি কোনো টাকা পয়সার কথা বলছিল? বলে নাই, তাহলে জিরো রাখবো। যদি ইনক্লুড করা থাকে তাহলে রাখবো, টাকার কথা লিখবো। এইটা কি করে বুঝবো যে এটা নো ফলো লিংক হবে, ডু ফলো লিংক হবে? হ্যাঁ, নো ফলো ডু ফলো লিংক হবে, এখানে কি করে কি করে বুঝবো? কি বলছেন আপনি? না ওই যে ডু ফলো গেস্টটা ডু ফলো লিংক কি তো গেস্ট পোস্টিং মানেই তো ডু ফলো। পেইড চোখ বন্ধ করে, পেইড মানেই ডু ফলো। এ তো হচ্ছে টাকা পয়সা নিচ্ছে না, তাহলে তো এটা গেস্ট পোস্ট আপনি টাকা দিচ্ছেন না, কন্টেন্ট দিচ্ছেন না, আপনি ওটার ভ্যালু আছে না, এরকম। হ্যাঁ, ডু ফলো এক কথা মানে গেস্ট পোস্ট ডু ফলো, ডু ফলো মানে ডু মানে ডু ফলো, ডু ফলো মানে পেইড। হ্যাঁ, প্রাইস যদি না চাও বলবে পরে মেইলে এক্স্যাক্টলি। আপাতত আমি জিরোর কথা বলবো, যখন আমি মেইলের ক্ষেত্রে যাবো হয়তো সে পোলাইট দেখে সেখানে মেনশন করে দিচ্ছে না, তখন কনভারসেশনে যাবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমার কাছে লিস্ট বের করা থাকবে, আমি ক্লায়েন্টকে দিব যে এটা মেনশন নাই, আমরা এখানে আপাতত জিরো লিখতেছি, ওখানে দিব নট মেনশন। হ্যাঁ, এটা তো আমার প্রেস, এটা আমার প্লেস। এক্স্যাক্টলি। আমি যখন ক্লায়েন্টকে দিব আমি কি এত কিছু ফার্স্টে দিব? আমি দিব না, তাকে ফার্স্টে সাইডে লিস্ট দিব, সে সাইট সিলেক্ট করছে, তারপর আমি সাইটগুলোর সাথে কথা বলবো, আমি বলবো আমি সাইটগুলো অ্যানালাইসিস করে দিই, তাকে তো বলবো না যে আমার লিস্ট করা আছে, আমি বলবো ওকে আমি অ্যানালাইসিস করে দিই, একদিন সময় দাও। তারপর তাকে আমি এর মধ্যে ইন দি মিন টাইম আমি কি করবো, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো, কি কি চাচ্ছে কি কি, তারপর আমরা এটা ক্রস চেক করে তারপর ক্লায়েন্টকে পাঠাবো যে এই এই অবস্থা আছে, তুমি আমাকে কনফার্ম করো, তারপর আমি পরবর্তী ধাপে যাই। ক্লায়েন্টকে সাইড লিস্ট দিতে হবে। হ্যাঁ, সাইট লিস্ট দিতে হবে এরকম। হ্যাঁ, কারণ ক্লায়েন্ট তো দেখবে যে আসলে ট্রাফিক, ওই আবার ক্রস চেক করবে, কিন্তু ডিএ পিএ ট্রাফিক হয়তো ওই যদি না পারে আমাকে কি বলবে, তুমি আমাকে স্ক্রিনশট পাঠাও। আমরা ওই যে আমরা ইসের মধ্যে কি প্রাইসটা থাকবে তখন? কখন? প্রাইস না থাকলে তো কিছু বলবে না। না না না, আপাতত স্যারকে বলবো যে এই ওয়েবসাইটগুলো তোমার নিচের সাথে যাচ্ছে, তারা নিচ্ছে, তুমি কি বলো। সে আমাকে, সে যখন বলছে যে 20টা প্রোফাইল ব্যাকলিং, নর্মাল বিজনেস বুঝে কোন প্রোফাইল ব্যাকলিং করবেন তার ম্যাটার করতেছে না, প্রোফাইল ব্যাকলিং তো প্রোফাইল ব্যাকলিং। সে বলছে 20টা গেস্ট পোস্ট, আমি আগে ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট চাবো। প্রথম ধাপ হচ্ছে ক্লায়েন্টের থেকে রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট বলবে যে ভাই আমার ওই ওয়েবসাইটে লাগবে যেটার ডিএপিএ 40 অ্যাবভ, 50 অ্যাবভ, 30 অ্যাবভ গেল, যার স্প্যাম স্কোর 0 বা 15 বিলো গেল। তারপর সে বলবে তার ইউজার ভিজিটর মিনিমাম আমার 10,000 কে লাগবে। তারপর তার রিকোয়ারমেন্ট দেখে আমি বোঝার চেষ্টা করব, তারপর বলবো আচ্ছা আমার কাছে আছে, তুমি আমাকে বলো পার ইসের জন্য কত করে দেবা, আর ইচ অ্যান্ড এভরি লিঙ্কের জন্য এত ডলার করে লাগবে, সে রিকোয়ারমেন্টস, তবু আমি কথা বলে দেখবো। সে বললো ওকে, আমি তোমাকে কাজ করাবো। তারপর যে আমি তাকে সাইডের লিস্ট দেবো, যদি আগেই দিয়ে দিই সে তো আমার থেকে কাজ করাবে না, সে তো সাইডের লিস্ট পেয়ে গেল। বুঝতে পেরেছি? তোমার রিকোয়ারমেন্টস আগে দাও, তুমি কেমন ওয়েবসাইটে চাচ্ছ, তোমার সাথে আমি মিলে ফিল্টার করে তারপর বলবো আমার কাছে আছে এরকম। And তুমি কি বলো পার লিঙ্কের জন্য তুমি আমাকে এত ডলার দিবা, $15। সে বললো ভাই $15 বেশি হয়ে যায়, ঠিক আছে তুমি $13 দিও, বাট এরকম আমি পারবো না, কারণ আমার কাছে যে লিস্টগুলো অথেন্টিক, তুমি যেগুলো চাইছো ওগুলো আমি তোমাকে রেফারেন্স পাঠিয়ে দেবো, রেফারেন্স মানে স্ক্রিনশট পাঠিয়ে দেবো। কিরকম স্ক্রিনশট? এটা কিন্তু কনফার্ম হওয়ার পর, লাইট শট দিয়ে কনফার্ম হওয়ার পর সে আমাকে কাজ দিয়ে দিছে। হ্যাঁ, এই দেখো, এই যে তোমার ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়েছি, আমি মিনিমাইজ করে দিলাম প্রয়োজনে, এই যে দেখো স্প্যাম স্কোর এটা, এই যে ডিমে, এই যে পিএ, এরকম করে পাঠিয়ে দিব। বুঝতে পেরেছি? তারপর যে ওকে করার পর তারপর যে ফার্দার প্রসিডিউর আমরা কথাবার্তা বলবো এরকম। সো তারপর কি হলো, প্রাইস। সো প্রাইসটা নট মেনশন বা 0 দিয়ে দিলাম, আমি আমার জন্য রেডি থাকলাম। আবার এমন না, দেয়ার মাইট বি এ চান্স যে তাদের সাথে কনভারসেশন করার পর সে টাকা পয়সার কথা বলবে, আবার এমন হতে পারে ফ্রি নিবে। তার কথা হচ্ছে তুমি আমাকে $20 দেওয়ার থেকে বলো প্রপার ভালো কন্টেন্ট দাও ভাই, আমার টাকা লাগবে না, তুমি প্রপার ভালো কন্টেন্ট দাও এরকম। সাবমিশন গাইডলাইন্স, এটা কি হবে বলেন তো? এই গাইডলাইনগুলো পুরোটা গাইডলাইন আমি নিয়ে নেব, ফুড ট্যাঙ্ক সাবমিশন গাইডলাইন্স এতটুকু নিব, নেওয়ার পর বসায় দিলাম, কথাটা বুঝে, হ্যাঁ বসায় দিলাম। আচ্ছা, এখন এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি না? আচ্ছা, এখন আমরা যে এতটুকু পর্যন্ত প্রপার বুঝেছি না, এতক্ষণ পর্যন্ত ক্লাস যা করলাম প্রপারলি। আচ্ছা, এখন ইনসার্ট করব, করার পর কেন ইনসার্ট করব, সো এটা একটু মার্জ করি। আমি মার্জ করার পর এখানে লিখবো আমার নিশ। আমার নিশ কি? ফুড রিলেটেড, ফুড ব্লগ হইতে পারে, ফুড রেসিপি হইতে পারে, যে কোনো টপিক। নিশ তো ফুড ভাই, আমার ক্লায়েন্ট যদি বলে ফুড রিলেটেড আমি তাকে দিয়ে দেবো। আর নিশ আমার তার ওয়েবসাইট কি রেসিপি দেয় জানে কি দেয় আমি জানি না, রেসিপি থেকেই তো ফুড রিলেটেড যে কোনো কিছুতে আসতে পারে। সো এভাবে করে আমি কি করতে পারি, এখানে স্পেসিফিকলি ভাবে করে দেবো। এইভাবে আমরা লিস্ট করবো একের পর এক, একের পর এক। ফুড রিলেটেড নিশে আমার এরকম 200টা ওয়েবসাইট আছে। সো এটা একটু ভালো করে ফেলি, চলেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটে সাবমিশন ছাড়া তো আপনি বুঝতে পারবো না না যে আই মিন টু সে কি চাচ্ছে বা এরকম বিষয়।
ফুড গেল। হ্যাঁ, সো সাবমিশন গাইডলাইন্সটা কি বলেন তো, যে তার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, যে আমি তোমাকে দিব ভাই আমার রিকোয়ারমেন্ট ছাড়া তো কেউ কাউকে পারমিশন দেবে না। সবার বিজনেসের একটা রুলস থাকে বা একটা থাকে, দ্যাটস ইট, পারা যাবে। এই সমস্ত জায়গাগুলোতে আমরা হচ্ছে আমাদের ব্যাকলিংক করব, তাই না? এই সমস্ত এই যে এই ওয়েবসাইট, যেমন ফুড টাইম একটা ওয়েবসাইট দিলেন, ঠিক আছে? এই ওয়েবসাইটগুলোতে সাবমিশন গাইড অনুযায়ী ট্রাফিক আর ভিআইপি আর এই যে এসএস এগুলো চেক করার পরে আমরা হচ্ছে এই জায়গায় আমাদের হচ্ছে ব্যাকলিংক করব। So, এতটুকু পর্যন্ত প্রপার বুঝতে পেরেছে? কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে করব। আচ্ছা, আমি বেশি ফাস্ট চলে যাই না তো, ঠিক আছে? আচ্ছা, এতটুকু পর্যন্ত প্রপার বুঝতে পেরেছি। ফুডের জায়গায় অন্য নিশ হলে আমি অন্য নিশ দিয়ে দিব, এখানে সিরিয়ালে আমার ওয়েবসাইট চলে যাবে। এরকম করে যদি পসিবল হয় সবাই সবার সাথে কথা বলেন, বা পসিবল যদি গাইডলাইন না থাকলে সেটা কি নিয়ে লিখে দেব? হ্যাঁ, গাইডলাইন না থাকলে মনে করেন ওটা ধরবো না, না না, আমার লাগবে কিন্তু গাইডলাইন অনুযায়ী, কারণ গাইডলাইন না থাকলে তো একটা ফার্দার প্রসেস দরকার নেই। আর যদি রাখতে পারি, সে তো বলি শেষ করি, সেই ক্ষেত্রে হচ্ছে সাবমিশন গাইডলাইন আপনার জন্য এটা ভ্যালুয়েবল। আপনার হয়তো এখন মাথা আসতেছে না কোয়েশ্চেনটা, বাট পরবর্তীতে আসতে পারে, কিন্তু এটা ভালো কোয়েশ্চেন যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, সে নিচ্ছে কিন্তু তার গাইডলাইন দেওয়া নাই, তাহলে কি আমি ওয়েবসাইটে নিব না? এটা তো ভ্যালুয়েবল একটা কোয়েশ্চেন, একটু মন দিয়ে শুনি। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিস্ট করেছি, আমি লিখে দিলাম যে এখন অব্দি এখানে দেওয়া নেই। তখন কি করতে পারে, আমার এখানে আছে, এখন আমার থেকে একটা ক্লায়েন্ট বলেছে ফুড রিলেটেড 50টা ওয়েবসাইট দাও। 47 ওয়েবসাইটের মধ্যে সব কিছু আছে, 3 ওয়েবসাইটে নাই, কিন্তু আমার তো তাকে 50টা ফিল করে ওই 3টে ওয়েবসাইটে আমি একটু কমিউনিকেট করার চেষ্টা করি যে আমি দেখলাম তুমি নিচ্ছ, বাট গাইডলাইন তো ছিল না, হয়তো বা সে হাইড করে রেখেছে, সবাই তো এক্সপোজ করে না, আলাদাভাবে সে আমাকে দিবে, কিন্তু রাইট ফর আস লেখার পর যেহেতু আসছে, এর মানে সে নেয়। এতটুকু মাথায় রাখবো, ঠিক আছে? এখন বলেন। ডিজিটাল মার্কেটিং নিশের জন্য তো কেউ গেস্ট পোস্টিং করে না, এখন নর্মাল থিঙ্ক করেন, আপনি একটা মার্কেটার বিধায় তো ডিজিটাল মার্কেটিং এর পেজ আছে, ওয়েবসাইট আছে, আপনি কি গেস্ট পোস্ট করে টাকা দিয়ে তারপর ইউজার ভিজিটর আনবেন, নাকি আপনি এসইও করে আপনাকে র্যাঙ্কে নিয়ে যাবেন? এসইও করে তো করব, কিন্তু হচ্ছে এইটা কি এসইও পার্ট করছে না? কোনটা এসইও পার্ট আছে? এই যে এখানের মধ্যে যা আছে না, এই জায়গা থেকে কপি করব, এই যে এই জায়গা থেকে কপি করব, এই যে রাইট ফর আস ইন ইউআরএল, এই জায়গার মধ্যে আপনার কিওয়ার্ড, আপনার নিশ যেটা হইতে পারে, এই জায়গার মধ্যে কি দিব, এক্সপার্ট দেওয়া লাগবে না, জাস্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি কাকে বোঝাচ্ছেন? একটা পার্সনকে। আর শুধু ডিজিটাল মার্কেটিং মানে একটা নিশ, এটা বুঝতে হবে। হ্যাঁ, সরি, আচ্ছা ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং, এই দেখেন আসতেছে না, বুঝতে পেরেছে? ওইখানের মধ্যে থট বোঝার চেষ্টা করব, এইটার মধ্যে সব টার্ম আছে, জাস্ট আমি ওরকম করে লিখবো। আপনাদের জন্য অনেক রিসার্চ করে আমাদের এটা দেওয়া, ইভেন দো হ্যাঁ, যিনি লিস্ট করেছেন এটা আরও আগের করা, বরঞ্চ শুভ স্যার নিজে লিস্ট করা আর কি, এই টার্মসগুলো যেন আমাদের স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। চোখ বন্ধ করে কিওয়ার্ডের জায়গায় জাস্ট ইন ইউআরএল এই জায়গায় ওই টপিকগুলো লিখে দেবো, হিসাব করবে। বুঝতে পেরেছি প্রপারলি? ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে এই বিষয়ে? প্রপারলি বুঝতে পেরেছি। গেস্ট পোস্টিংটা মন দিয়ে করেন। হ্যাঁ, অফ পেজে আমি বলেছেন না ফাইবারে 4টা গিগ পাবলিশ করা যায়, আমি এখনো কেন মার্কেট প্লেস নিয়ে আপনাদেরকে এনকারেজ করিনি, বিকজ আমরা আরও কিছু দেখবো। সেক্ষেত্রে আমি জানি ফাইবারে 4টা গিগ পাবলিশ করা যায়, আমি কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, সব কি শর্ট নেওয়াটা উচিত। আমার একটা গিগ স্পেসিফিক্যালি থাকবে কিওয়ার্ড রিসার্চ, আরেকটা থাকতে পারে আমার গেস্ট পোস্টিং বিষয়, আরেকটা থাকতে পারে অন পেজের বিষয়, আরেকটা থাকতে পারে ফুল এসইও সার্ভিস। আমি ফুল এসইও সার্ভিস দেবো মান্থলি। 4 ক্যাটাগরি রাখলে কিন্তু আমার দেয়ার মাইট বি এ চান্স। এটার জন্য আমার ধরে রাখা এসইও শেষ হলে আমি মার্কেট প্লেসের উপর একটা প্রপার ক্লাস নেব, মানে আরও ক্লাস নেব, লেজিট মার্কেট প্লেস দেখাবো। ফাইবারে আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু দেওয়ার চেষ্টা করবো, কিভাবে ফাইবারেও কিভাবে রিসার্চ করা যায়। তারপর হচ্ছে আপওয়ার্কের ক্ষেত্রে আমি বলছি আপাতত মার্কেট রিসার্চ করেন, কানেক্ট কিনেন না। পরবর্তীতে আমি বলে দেবো কোন জবগুলোতে আমরা অ্যাপ্লাই করলে ভালো বা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। কভার লেটার কি হবে, কভার লেটারের ফাইল দিয়েছি না, বাট জাস্ট রিড করে রাখেন, কিচ্ছু করে না। ইন্টারভিউতে কি রিলেটেড কোয়েশ্চেন থাকতে পারে আমি সব কিছু ওপেন ডিসকাশনে বলে দেবো। এসিওর পর মাঠে নেমে যাবো, কাজ নিয়ে আসেন, পরেরটা দেখে ফেলবো কিভাবে করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত আই হোপ সব বুঝতে পেরেছি সবাই। তো ভিডিও এতটুকু রাখলাম। হ্যাঁ।